আমার স্বামী পরকীয়া করছে আমার মেয়ের টিউশন টিচারের সাথে। এমনকি ওরা অগণিতবার শারীরিক সম্পর্ক করেছে। তাদের সম্পর্ক কেবল কথা বলা বা প্রেম পর্যন্ত সীমাবদ্ধ নেই। খুবই নোংরামি পর্যায়ে চলছে ওদের সম্পর্ক। এসব কি বলছিস তুই জবা? ইরফান কত ভালো মানুষ আমরা সবাই জানি। ইরফান কত ভালো তা তোরা জানিস। আর ও কতটা সেক্স এডিক্টেড, পাভার্ট, আর নারী শরীরের প্রতি ওর কি পরিমাণ লোভ তা আমি জানি। আমি তোর স্ত্রী, 11 বছর যাবৎ সংসার করছি, ওকে ভালো করে চিনি। ইরফান সিনথিয়ার অবৈধ সম্পর্ক অনেক দিন যাবতই চলছে। জবার বান্ধবী ঈশা বলল, তুই কিভাবে এসব জানলি? নিজ চোখে দেখেছিস? না, নিজ চোখে সরাসরি দেখিনি, আবার দেখিয়েছি। আগে একজন আমাকে ফেক আইডি থেকে কিছু ছবি পাঠিয়েছে, সেখানে প্রমাণ হয়েছে ওরা অবৈধ সম্পর্কে জড়িত। কামন জবা, একটা ফেক আইডির কথা তুই বিশ্বাস করে নিলি? ছবিগুলো তো ফেকও হতে পারে। তোর মনে হয় আমি ভালোভাবে তদন্ত না করে কারো কথা বিশ্বাস করব? আমি জবা চৌধুরী কোনো কিছু স্পষ্টভাবে না জেনে কিছু বলি না। ফেক আইডি সে মহিলা কে তাও আমি জানি। আমি সব জানি, সব প্রমাণ আমার কাছে আছে। তাহলে কি করবি? আগে সিনথিয়াকে দেখি, তারপর ইরফানকে দেখব। দুটোর এমন অবস্থা করব যে মরতে চেয়েও পারবে না। ওদের নিঃশ্বাস নেওয়াও আমি কষ্টকর করে দিব। সিনথিয়াদের বাসার সবাই থমথমে মুখে বসে আছে। অপরাধী ভঙ্গিতে সিনথিয়া বসে কাঁদছে। দুই গালে চরের গাঢ় দাগ। ফর্সা মানুষ হয় চরের দাগ আরো স্পষ্ট বোঝা যাচ্ছে। লাল হয়ে গাল দুটো ফুলে আছে। সিনথিয়ার মা নীলুফা বেগম পরিবারের সবার সামনে দাঁড়িয়ে বললেন, তোর মতো বেশ্যাকে আমি জন্ম দিয়েছিলাম, ভাবতেই ঘৃণা হচ্ছে। সিনথিয়ার চোখ থেকে অনর্গল পানি পড়ছে। কিছুক্ষণ আগে জবা নামের এক ভদ্রমহিলা সিনথিয়াদের দরজায় নক করলো। দরজা খুলো সিনথিয়ার বড় বোন সীমা। দরজা খুলতে ওর নাকে দামি পারফিউমের মিষ্টি ঘ্রাণ লাগলো। জবাকে দেখে বেশ কিছুটা সময় তাকিয়েছিল সীমা। জবার কাপড়, গয়না, চেহারায় আভিজাত্যের আলাদা ছাপ। দেখলেই বোঝা যায় বেশ ধনী পরিবারের লোক। দেখতে তেমন ফর্সা না, তবে বেশ মিষ্টি। প্রথম দেখায় চোখে ভালো লাগে তেমন। জবাকে চিনতে না পেরে সীমা বলল, জি, কাকে চাই? জবা সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে আসতে পারি? সীমা বলল, সরি, আপনাকে ঠিক চিনলাম না। ভিতরে গিয়ে পরিচয় দিই। সীমা অনিচ্ছা সত্ত্বেও জবাকে ভিতরে নিয়ে গিয়ে বলল, প্লিজ বসুন। জবা বসতে বসতে বলল, আজ তো শুক্রবার, তার উপর এখন দুপুরের পরের সময়। নিশ্চয়ই আপনাদের ঘরের সবাই ঘরেই আছে। সীমা কিছুটা ভেবে বলল, জি আছে, কিন্তু আপনার কাকে চাই? প্লিজ সবাইকে ডাকুন। এবার সীমা বেশ বিরক্ত হলো। বিরক্তিমাখা কণ্ঠে বলল, আপনি তখন থেকে নিজে নিজে হুকুম করে যাচ্ছেন, কিন্তু কোনো উত্তর দিচ্ছেন না। কাকে চাই? কেন এসেছেন? নিজের পরিচয় দেননি। জবা স্মিত হাসল। তারপর বলল, আপনার বোন সিনথিয়া আমাকে খুব ভালো করে চিনে। তাকে ডাকুন, সাথে পরিবারের বাকি সবাইকেও। প্লিজ জলদি করুন, আজ আপনাদের জন্য দারুণ সারপ্রাইজ আছে। প্লিজ পরিবারের সবাইকেই ডাকবেন। তবে হ্যাঁ, ঘরে বাচ্চারা থাকলে তাদের ডাকবে না। আসলে বড়দের এসব কথা বাচ্চাদের শোনা ঠিক হবে না। সীমা মনে মনে ভাবলো, হয়তো সিনথিয়ার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। সীমা মনে মনে বলল, যদি বিয়ের প্রস্তাব নিয়েই আসে তাহলে তো ওর কপাল খুলে যাবে। মহিলাকে দেখলেই বোঝা যায় খুব ধনী। আমাদের গেটের সামনে দেখলাম দামি গাড়ি দাঁড় করানো, নিশ্চয়ই মহিলারই। সীমা সবাইকেই ডাকলো। কিছুক্ষণের মধ্যেই সবাই সামনের রুমে এসে হাজির হলো। সিনথিয়ার বাবা মা, সীমা, সীমার স্বামী, বড় ভাই ভাবি। সিনথিয়া জবাকে দেখতে ভূত দেখার মতো চমকালো। ওর মুখটা ভয়ে চুপসে গেল। জবা সিনথিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। সবাই বসার পর সিনথিয়ার বাবা হক সাহেব জিজ্ঞেস করলো, জি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। জবা সালাম দিয়ে বলল, আমার নাম জবা চৌধুরী। আমার স্বামীর নাম ইরফান চৌধুরী। আমার স্বামী আর আপনার ছোট মেয়ে সিনথিয়ার মধ্যে অবৈধ সম্পর্ক চলছে। আপনার ছোট মেয়ে আমার সতীন হওয়ার চেষ্টা করছে। সে কারণে আমি আসলাম তাকে সতীন করে নেওয়ার প্রস্তাব দিতে। সবার মাথায় নিঃশব্দে বাজ পড়ল। হক সাহেব বেশ রাগান্বিত হয়ে বলল, কি যা তা বলছেন এসব? জবা মৃদু হেসে বলল, উত্তেজিত হবেন না। আমি সব না জেনে আপনাদের কাছে আসিনি। আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই যে আপনাদের মেয়ের নামে মিথ্যা অপবাদ দিব। আপনাদের মেয়েকে জিজ্ঞেস করুন। সবাই সিনথিয়ার দিকে তাকালো।
ও মাথা নিচু করে রইল। জবা হেসে বলল, সে কিছু বলতে পারবে না, বলার মতো মুখ তার নেই। আমি বিস্তারিত সব বলছি, আর আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ দয়া করে কথার মাঝে কথা বলবেন না। কেউ আমার কথার মাঝখানে কথা বললে আমার মেজাজ খারাপ হয়। তবে কথাগুলো বলার আগে কিছু ছবি দেখাই। জবর হাতে থাকা আইপ্যাড থেকে কিছু ছবি বের করে সিনথিয়ার পরিবারের সবাইকে দেখালো। ছবিগুলোতে সিনথিয়া আর ইরফান খুব অন্তরঙ্গ অবস্থায় আছে। ছবিগুলো সিনথিয়ার বাবা, বড় ভাই আর দুলা ভাই একবার তাকিয়ে দ্বিতীয়বার তাকানোর সাহস পায়নি। সীমা, সিনথিয়ার ভাবি কণিকা আর নীলুফা ছবিগুলো দেখার পর তাদের ভিড়মি খাবার জোগাড় হলো। ছবিগুলো এতটাই অন্তরঙ্গ যে কেউ দেখলেই তার মুখ হা হয়ে যাবে, লজ্জায় চোখ বন্ধ হয়ে আসবে। জবা বলল, ছবিগুলোকে নকল ভাববেন না, কারণ ছবিগুলো আপনার মেয়ের ফোন থেকে নেওয়া হয়েছে। তার ফোন থেকে আমি তার এবং ইরফানের বিষয়ে বিস্তারিত জেনেছি। ঘন্টার পর ঘন্টা তারা চ্যাটিং করে। গত বছর তারা দুজন কক্সবাজার পর্যন্ত ঘুরে এসেছে। দুটো ছেলে মেয়ে কক্সবাজার পর্যন্ত গিয়ে কি কি করতে পারে তা নিশ্চয়ই আপনাদের বুঝিয়ে বলতে হবে না। আমার স্বামী ইরফান ধনী ব্যবসায়ী মানুষ। সে ব্যবসা করতে ভালোবাসে। যে কোনো বিষয়ে তার গিভ অ্যান্ড টেকের নিয়মে চলে। আপনার মেয়ের থেকে সে অনেক কিছু পেয়েছে, ফলে আপনার মেয়েকেও অনেক কিছুই দিয়েছে। আপনার মেয়ে কুইজ প্রতিযোগিতায় ল্যাপটপ জিতে, লটারিতে আইফোন জিতে। সে হাতে 3.5 লাখ টাকা দামের ঘড়ি পরেও ঘোরে। লটারিতে এত সব সত্যি জেতা যায়? আপনাদের বিষয়ে সব খোঁজ নিয়ে যা জানলাম, মধ্যবিত্ত হলেও বেশ সম্মানী মানুষ আপনারা। বিলাসিতা করার মতো সামর্থ্য আপনাদের নেই। আচ্ছা, আপনার মেয়ের দামি দামি ড্রেস দেখে কখনো জানতে চাননি কোথায় পায় সে এসব? বুঝলাম ফোন, ল্যাপটপ, লটারি কিংবা প্রতিযোগিতা বলে চালিয়ে দিয়েছে। তবে আপনাদের মেয়ে এভাবে চলাফেরা করে তাতে তাকে উচ্চবিত্ত লাগে কখনো মনে প্রশ্ন জাগেনি? যেখানে আপনারা এত সাধারণ জীবনযাপন করেন, সেখানে আপনাদের মেয়ে এত বিলাসিতা কি করে করে? সীমা সিনথিয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুই না বলতে ইরফান সাহেবের মেয়েকে প্রাইভেট পড়াস? মাসে 10,000 টাকা দেয় টিউশন ফি। টিউশনি টাকা দিয়ে এসব কিনিস? তাহলে এসব করে কিনতি? সিনথিয়া মাথা নিচু করে রইল। জবা বলল, হাসালেন আপা। আমার মেয়ের বয়স 7 বছর, এবার KG 1-এ পড়ে। KG 1-এর একটা বাচ্চাকে পড়ানোর ফি 10,000 টাকা? কেন মানুষকে টাকায় গুতায়? আপনার বোনকে প্রতি মাসে 2,000 টাকা দিতাম আমার মেয়েকে পড়ানোর বদৌলতে। আপনার বোন আমার মেয়েকে পড়াতে গিয়ে আমার স্বামীকেও পড়ানো শুরু করলো। তাদের মধ্যে সম্পর্ক অনেক গভীর। ইতিমধ্যে তারা কতবার ফিজিক্যাল রিলেশন করেছে তার হিসাব নেই। আমার স্বামী নিশ্চয়ই ওকে বলছে বিয়ে করবে, কিন্তু ট্রাস্ট মি, ও কখনো তা করতো না কিংবা করবে না। প্রথম এবং শেষ কথা, সে মরার আগ পর্যন্ত আমার সাথে থাকতে বাধ্য, কারণ তার বিষয় সম্পত্তি সব আমার নামে। আমাকে ছাড়লে সে পথের ভিখারি হয়ে যাবে। আপনাদের মেয়েকে বলুন আমি ওই লম্পটটাকে ছেড়ে দিচ্ছি। ও ওই ভিক্ষুকটাকে বিয়ে করে নিক। আমার কথা বিশ্বাস না হলে আমার কাছে কিছু ভিডিও আছে। আমার অনুপস্থিতিতে আপনার মেয়ে আর আমার স্বামী কি কি করতো তার ভিডিও রেকর্ড, একদম ঝকঝকে পিকচার কোয়ালিটির। দেখতে চাইলে দেখাতে পারি। সিনথিয়া জবার পা জড়িয়ে ধরে বলল, আপা প্লিজ এমনটা করবেন না। জবা সিনথিয়ার দিকে তাকিয়ে হেসে বলল, আমাকে আপা নয়, ম্যাডাম ডাকো। আপা ডেকে আমার সাথে সম্পর্ক গড়ার কোনো কারণ নেই। তুমি তো ইরফানকে খুব ভালোবাসো, তো ওকে বিয়ে করে নিও। কয়েক মাসের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যাবে। ইরফান আজ ইরফান চৌধুরী হয়েছে আমার বাবার টাকার বদৌলতে। সেই টাকা পেয়ে আমাকে ধোকা দিবে, কিন্তু আমি তো ওকে শান্তিতে থাকতে দিব না। ওর শান্তি হারাম করার গুরু দায়িত্ব আমি কাঁধে তুলে নিলাম। ও হ্যাঁ, আমার টাকায় কেনা তোমার আইফোনটি আমার কাছে আছে। কদিন আগে তোমার ফোনটি চুরি হয়েছিল না? সেটা আমি করিয়েছিলাম। তোমার ল্যাপটপটা প্লিজ নিয়ে আসো। 1.5 লাখ টাকার ল্যাপটপ। আর গত বছর থেকে এ যাবৎ, মানে গত 1 বছরে ইরফান তোমার পিছনে 6,90,000 টাকা ব্যয় করেছে। হয়তো এর চেয়ে বেশি, কিন্তু ইরফান আমাকে এতটারই হিসাব দিয়েছে। যাক, সবকিছু তো হিসাব করে চলে না। আমি ইরফানের হিসাব মেনে বাকিটা ছেড়ে দিলাম। এই 6,90,000 টাকা 2 মাসের মধ্যে তুমি আমাকে ফেরত দিবে। বাকি যে টাকার হিসাব পাইনি সেই টাকা তোমাকে ভিক্ষা দিলাম। 1 মিনিট, তোমাকে পুরো টাকাটা দিতে হবে না। তুমি আমাকে 6 লক্ষ দিবে।
বাকি যে টাকার হিসাব পাইনি এবং সাথে 90,000 টাকা তোমার রেট। আমার স্বামীকে যে বিছানায় সুখ দিয়েছো তার রেট। আমার টাকাটা যত জলদি পারো ফেরত দিবে, নয়তো তোমার আর ইরফানের যে ভিডিওগুলো আছে সেগুলো ডার্ক ওয়েবসাইটে বিক্রি করলে এর চেয়ে বেশি টাকা পাবো আমি। এখন তুমি ইরফানের নামে রেপ কেস মামলা ফামলা যা খুশি করতে পারো। ওই কুকুরটাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কই যাও, ল্যাপটপটা নিয়ে আসো। সিনথিয়া জবার কথা কণ্ঠের শীতলতা শুনে এতটাই হতভম্ব যে কি বলবে সেটাই ভেবে পাচ্ছে না। ধরা কণ্ঠে বলল, গতকাল আমার ল্যাপটপটাও চুরি হয়ে গেছে। জবা হেসে বলল, নো প্রবলেম, তুমি ল্যাপটপটার দাম দিয়ে দিও। তো তুমি আমাকে মোট টাকা দিবে 7,40,000। জবা হক সাহেবের দিকে তাকিয়ে বলল, আপনি খুব ভালো মানুষ, আপনার সম্পর্কে সব খোঁজ নিয়েছি। আপনার বড় মেয়েটিও চমৎকার মানুষ, তবে ছোট মেয়েটি পতিতা হলো কিভাবে? নাকি ছোট বলে আদর দিয়ে সবসময় মাথায় তুলে রেখেছিলেন? কথাগুলো আমি বাইরে বলতে পারতাম, চিৎকার চেঁচামেচি করতে পারতাম, কিন্তু তাতে আপনার এবং আমার দুই পরিবারেরই মানহানি হতো। আপনি এবার ভেবে দেখুন মেয়েকে কি করবেন। আর আপনার মেয়ে ভাবুক কি করে আমার টাকা শোধ দিবে। আমি আর কথা বলবো না, চললাম। জবা যেমন নিঃশব্দে এসেছিল, শীতল কণ্ঠে কথাগুলো বলে তেমন নিঃশব্দেই চলে গেল। জবার কথায় সবাই এতটাই হতভম্ব যে ওর কথার পিঠে কেউ কিছুই বলতে পারল না। সবাই হতভম্ব হয়ে যার যার স্থানেই বসে রইল। জবা চলে যেতে নীলুফা বেগম দাঁড়িয়ে সিনথিয়ার কাছে গিয়ে ওকে অনবরত চড় মারতে লাগলো, যতক্ষণ না সীমার বর শফিক তাকে থামালো। চর খেতে খেতে সিনথিয়ার গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। সিনথিয়ার মা চিৎকার করে বলল, তোর মতো বেশ্যাকে আমি পেটে ধরেছিলাম ভাবতেই নিজের প্রতি ঘৃণা হচ্ছে। তোর মতো কুলাঙ্গার আমার গর্ভে কি করে জন্ম হলো? সিনথিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, চোখ থেকে অনর্গল জল পড়তে লাগলো। বাসার কারো কাছে ক্ষমা চাইবার মতো কিংবা কিছু বলার মতো মুখ ওর নেই, তাই চুপ করে দাঁড়িয়ে ওর মার হজম করছিল। নীলুফাকে শফিক থামাতেই সীমা গিয়ে ঠাস ঠাস চর বসিয়ে দিল সিনথিয়ার গালে। তারপর বলল, এর আগে তুই একটা ছেলের সাথে রিলেশনে ছিলিস, তখন আমি সাবধান করে দিয়েছিলাম যাতে এসব চক্করে না পড়িস। তুই তখন আমার কথা মেনে বলেছিলি, আচ্ছা প্রেম ট্রেম করব না। তো এখন প্রেম না করে তুই ধান্দা শুরু করেছিস। শোনো বাবা, তোমার মেয়ের অনেক কথা জেনেও আমি চুপ ছিলাম, আজ সব বলছি শোনো। বহু বছর আগে যে নিহাত স্যার আমাকে পড়াতো, তোমার মেয়ে এখন হয়তো তার সংসারও ভাঙার পায়তারা করছে। সিনথিয়া অবাক হয়ে সীমার দিকে তাকালো। সীমা বলল, অমন করে তাকিয়ে কি দেখছিস? ভাবছিস নিহাত স্যারের কথা কি করে জানলাম? তোর বেস্ট ফ্রেন্ড হ্যানার সাথে কদিন আগে নিজের রুমে বসে বলছিলি না, নিহাত স্যারকে তোর চাই চাই, তার জন্য যা যা করতে হয় করবি। সেদিন আড়ালে দাঁড়িয়ে তোদের সব কথা শুনেছি আমি। তারপর নিহাত স্যারের সম্পর্কে খোঁজ নিয়েছে। বাবা, নিহাত স্যার বিবাহিত, তার সংসার আছে, ফুটফুটে একটা মেয়ে তার স্ত্রী, তাদের বিয়ে হয়েছে অনেক বছর। খুব ভালো মানুষ নিহাত স্যার এবং তার পরিবার, কিন্তু তোমার অসভ্য এ মেয়ে তার সুন্দর সংসার ভাঙতে চাইছে। সীমা সিনথিয়াকে আরেকটা চড় মেরে বলল, হ্যাঁ রে, আমাদের মধ্যে কারো চরিত্র তো এত নোংরা না, তবে তোর চরিত্র এমন পচা গুড় মতো কেন হলো? কার মতো হয়েছিস তুই? নীলুফা দাঁতে দাঁত চেপে বলল, ছোট খালার মতো স্যানাল হইছে। ওর ছোট খালাকেও বাবা এ কারণে ত্যায্য করেছিলেন। যৌবনকালে ছেলেদের সাথে তার ফষ্টি নষ্টি বেশি ছিল। পালিয়ে বিয়ে করায় বাবা তার সবকিছু থেকে ওকে বেদখল করেছিলেন। ভুলটা আমাদের। ওর এসএসসি পরীক্ষার পর ওর ছোট খালার কাছে যেতে দেওয়া উচিত হয়নি। তখন সেখানে গিয়ে 3 মাস থেকে আসার পর থেকেই সহজ সরল মেয়েটা কেমন বদলে গেল। ছোট খালার গায়ের বাতাস লেগেছিল। লোকে বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। ওই কুত্তিটা নিশ্চয়ই কিছুতে এমন করেছে যে আমার মেয়েটা ধীরে ধীরে ওর মতো হয়ে গেল। সীমা বলল, কি রে বল, নিহাত স্যারের সংসার ভাঙা শেষ করেছিস নাকি এখনো কিছু করিসনি? সিনথিয়া চুপ করে রইল। সিনথিয়ার ভাই সোহান বলল, এখন চিল্লাপাল্লা বন্ধ করে ওকে জিজ্ঞেস করো, 7.5 লক্ষ টাকা কি করে দিবে? ইরফান চৌধুরীর স্ত্রী যা বলে গেলেন তাতে মনে হয় মহিলা খুব ডেঞ্জারাস, সহজে ছাড়বে না। হক সাহেব এতক্ষণ চুপ থাকলো, এবার বলল,
যে অপকর্ম করেছে তার অপকর্মের ফল সে ভোগ করবে। আজ থেকে আমার মেয়ে একটাই, ওকে বের হয়ে যেতে বলো, তারপর যা খুশি করুক, যেভাবে খুশি টাকা দিক। হক সাহেব উঠে নিজের রুমে চলে গেলেন। নীলুফার সিনথিয়ার মুখে একদলা থুতু ছিটিয়ে চলে গেল। সবাই যে যার মতো ওকে কথা শুনিয়ে চলে গেল। সিনথিয়ার ভাবি ঝুমা ওর কাছে এসে বলল, রুমে যা, বাবার এখন মাথা গরম, রাগ পড়লে বুঝিয়ে বলবো। ও ঝুমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কষ্টে অপমানে কোনো কথাই বলতে পারল না। ঝুমা ওর কান্না দেখে মনে মনে বিরক্ত হয়ে বলল, নিজে আকাম করবে আবার ঢং মারিয়ে কাঁদবে, ফালতু মেয়ে। কম তো জ্বালাসনি আমাকে, আল্লাহ তার বিচার করছেন, আরো করবে। কারো সংসার ভাঙতে চাও মস্ত বড় গুনাহের কাজ। আর তুই তো পরকীয়া মারিয়ে ইরফান চৌধুরীর সংসার ভেঙেছিস। তোর স্যার নিহাদের সংসার ভেঙেছিস কিনা তা তো জানি না, আমার সংসার ভাঙার জন্য তো কম চেষ্টা করিসনি। তোর ভাইয়ের জন্য সুন্দর মেয়ে আনতে চেয়েছিলি, তোর মা বাবা আমার মতো শ্যামলা মেয়েকে পছন্দ করেছে বলে কম জ্বালাসনি আমাকে। কথায় কথায় বলতি তোর ভাইকে আবার বিয়ে করাবি। ভাগ্যিস তোর মা বাবা ভাই তোর মতো না, নয়তো এতদিনে আমার সংসারও ভাঙা শেষ করতি। রাক্ষসী যেখানে যায়, যার ঘরে যায় তার সংসারে বদনজর দেয়। মনের কথা মনে চেপে ঝুমা বলল, যা, নিজের রুমে যা, আমি দেখি বাকিদের বোঝাতে পারি কিনা। সিনথিয়া কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। ঝুমা বিরক্তি প্রকাশ করে খুব খারাপ কথা বলে বলল, বেশ্যাগিরি করে আবার ন্যাকামি মারাচ্ছে। জবা রাজকীয় ভঙ্গিতে সোফায় বসে আছে। ওর চাল চলনে একটা রাজকীয় আর আভিজাত্যের ছাপ বরাবরই প্রকাশ পায়। ইরফান অপরাধী ভঙ্গিতে মাথা নিচু করে ওর অপর পাশের সোফায় বসে আছে। জবা রহস্যময় ভঙ্গিতে হেসে বলল, সিনথিয়া ব্যতীত আর কোন কোন মেয়ের সাথে শুয়েছো তুমি ইরফান? আর কারো সাথে না। তুমি বললেই তো আমি বিশ্বাস করব না। তোমার মতো পাভাটকে আমি ভালো করে চিনি। সত্যি বলছি, তুমি ব্যতীত আমি কাউকে ভালোবাসি না। সিনথিয়া আমাকে ট্রাপে ফেলেছে, আমি ভ্রমের মধ্যে ছিলাম। জবা হাসলো, রক্ত হিম করে দেওয়া ঠান্ডা হাসি। ইরফান জবার এ হাসিকে চিনে। ও জানে জবা ওর সাথে এখন ভালো কিছু করবে না। ও চাইলেও জবাকে ছাড়তে পারবে না। সে পথ জবা রাখেনি। জবাকে ছাড়া মানে ও পথের ভিখারি হয়ে যাওয়া। সাথে 50 কোটি টাকার দেনা মাথায়। দেনাদাররা ওকে খুন করে ফেলবে। এখন যেভাবেই হোক জবাকে মানিয়ে ওর সাথে থাকতে হবে। একবার সব নিজের প্ল্যান মতো হলেও নিজেই জবাকে দুনিয়া থেকে বিদায় করে দিত। কিন্তু এত বছরের করা পরিকল্পনা কি ভুলে পণ্ড হলো বুঝতে পারছে না। সিনথিয়ার সাথে ওর সম্পর্কের বিষয়টি জবা কিভাবে জানলো সেটাও বুঝতে পারছে না। এই বিষয়টা জবা জানার পর এখন ওর পরিকল্পনা আবার শুরু থেকে শুরু করতে হবে। রাগে ইরফানের গা থরথর করে কাঁপছে। মন চাচ্ছে এখনই জবাকে গলা টিপে মেরে ফেলতে, কিন্তু সেটা সম্ভব না। ওর এখন জবাকে তোষামত করে চলতে হবে। জবাকে আবার নিজের হাতে আনতে হবে। ইরফান জবার হাত ধরে বলল, একবার ক্ষমা করে দেখো, আমি পাল্টে যাব। তোমায় আর অভিযোগ করার সুযোগ দিব না। জবা এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ও ইরফানকে নিয়ে ভাবছে না, ইরফানকে কিভাবে শায়েস্তা করবে তাও জানে। তবে ও ভাবছে নিহাত সাহেবের স্ত্রীর কথা, কেন আমাকে ইরফান এসব খবর দিল। জবা আর ইরফানের একমাত্র মেয়ে যারা, ওকে পড়ানোর জন্যই একদিন এই বাড়িতে পা রেখেছিল সিনথিয়া। আর সেই দরজাটা খুলে দিয়েছিল জবা নিজেই, ভালোবাসা দিয়ে, বিশ্বাস দিয়ে, ছোট বোনের মতো আদর দিয়ে। আজ ভাবলে জবার বুকের ভেতরটা জ্বলে ওঠে। নিজের হাতে দুধ কলা দিয়ে যেন বিষধর সাপ পুষেছিল এতদিন। এই মেয়েটার জন্য কি না করেছে সে। সম্মান দিয়েছে, সুযোগ দিয়েছে, আপন করে নিয়েছে। আর সেই মেয়েই আজ তার সংসারের ভেতরে ঢুকে তার স্বামীটাকে চুরি করতে চাইছে। 2 বছর আগে খুলনায় প্রথম দেখা হয়েছিল সিনথিয়ার সঙ্গে, এক বান্ধবীর বাড়ির পার্টিতে। সেদিন মেয়েটা মাত্র ইন্টার পরীক্ষা দিয়েছে। প্রথম দেখাতেই চোখ আটকে গিয়েছিল জবার। মায়াময় চেহারা, কথা বলার ভঙ্গি এত কোমল, এত মিষ্টি, যেন শব্দ দিয়ে মানুষকে বশ করতে জানে। লোকমুখে একটা কথা আছে, চরিত্রহীন মানুষের কথাবার্তা নাকি খুব মিষ্টি হয়। সিনথিয়াকে দেখলে কথাটার সত্যতা বিশ্বাস করতে ইচ্ছে হয়। যেমন সুন্দর তার চেহারা, তেমনি মন ভোলানো তার হাসি। কালো দীঘল চোখ, ঘন পাপড়ি, নিখুঁত ভ্রু, গোলাপি ঠোঁট,
হাসলেই গালে ছোট্ট টোল পড়ে। দুধে আলতা গায়ের রঙের সেই মেয়েটাকে যেন সৃষ্টিকর্তা সময় নিয়ে এঁকেছেন। আর হয়তো সে অপূর্ব সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে ছিল তার ভেতরের কুৎসিত মানুষটা। তারপর একদিন এই শহরে আবার দেখা, হঠাৎ অপ্রস্তুত এক বিকেলে। জবাই নিজে সিনথিয়াকে নিয়ে গিয়েছিল কফি শপে। ওকে নিজের ছোট বোনের মতোই মনে হয়েছিল ওর। কথা বলতে বলতে জবা জানতে পারলো সিনথিয়া টিউশনি করায়, কিন্তু নতুন শহরে এসে ঠিকমতো কিছু জোগাড় করতে পারছে না। সেদিন জবা মায়া নিয়েই বলেছিল, আমার মেয়েকে পড়াবে। সিনথিয়ার চোখ চকচক করে উঠেছিল। খুশি হয়ে বলেছিল, তাহলে তো খুব ভালো হয় আপু। জবা হাসতে হাসতে বলেছিল, তুমি শুধু ওকে পড়াবে না, এই বাড়িতে সব সুবিধাও পাবে। সেদিন হয়তো জবা বুঝতেই পারেনি ও নিজ হাতে নিজের জীবনে বিপদ ডেকে আনছে। জবা বলল, স্যালারি কত চাও বলো। নার্সারির বাচ্চারা আর কত স্যালারি চাইবো? 2000 দিতে পারবেন? ওকে, তাহলে তুমি শুক্রবার আমার বাসায় এসো। তখন যারার সাথেও কথা বলবে। যারার বাবাও শুক্রবার থাকে, তার সাথেও কথা বলতে পারবে। আচ্ছা আপু। আচ্ছা, আমি তবে চলি। শুক্রবার বিকেলে সিনথিয়া যখন প্রথম জবার বাড়িতে ঢুকলো, ও যেন কিছুক্ষণের জন্য বাস্তবতা ভুলে গেল। এত বড়, এত রাজকীয় বাড়ি ও আগে কখনো কাছ থেকে দেখেনি। লন্ডন কিংবা স্কটল্যান্ডে হলে এ বাড়িকে ক্যাসেল বলে চালিয়ে দেওয়া যেত। চারপাশে আভিজাত্যের ছাপ, প্রতিটা দেয়াল, প্রতিটা আসবাবপত্রে যেন কোনো শিল্পীর নিখুঁত তুলিতে আঁকা রাজপ্রাসাদ। সাধারণ একটা শাড়ি পরে তাকে স্বাগত জানিয়েছিল জবা। শাড়িটা সাধারণ হলেও তার ভেতরের আভিজাত্য লুকানোর উপায় ছিল না। সিনথিয়া যেন এক অদ্ভুত ঘোরের মধ্যে ছিল। ঘোর কাটলো জবার ডাকে। আসতে কোনো অসুবিধা হয়নি তো? জি না, আপনি তো গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। জবা মৃদু হাসলো। এখন থেকে রোজ এই গাড়ি তোমাকে নিয়ে আসবে। তুমি এখানে একজন পূর্ণাঙ্গ টিচারের সম্মান পাবে। সিনথিয়া মুগ্ধ হয়ে শুনছিল। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামলো ইরফান। কালো টি শার্ট, ট্রাউজার, পরিপাটি চেহারা, দূর থেকে যেন সিনেমার কোনো চরিত্র। ইরফানকে দেখতে অনেকটা টম ক্রুজের মতো লাগছিল। লম্বা, ফর্সা, ক্লিন শেভ করা দাড়ি নীলচে হয়ে আছে, দাড়িতে একটা টোল। এত সুন্দর লাগছিল ওকে যে সিনথিয়া মনে মনে বলল, একজন পুরুষ এত সুন্দরও হতে পারে। হাজবেন্ড হলে এমন হতে হয়, নয়তো শালার কামলাদের মতো দেখতে ওগুলো স্বামী হিসাবে মানাও কঠিন। ইরফান এসে জবার পাশে দাঁড়ালো। স্বাভাবিক ভঙ্গিতে বলল, হেই সুইটহার্ট, কি করছো? যারা নতুন টিচারের সঙ্গে কথা বলছি। ইরফান এবার তাকালো সিনথিয়ার দিকে। হালকা হাসলো। হ্যালো মিস। সে হাসিটুকুই যথেষ্ট ছিল। সিনথিয়া বুঝতে পারেনি ঠিক সেই মুহূর্তে ইরফানের চোখে সে হয়ে উঠেছে নতুন শিকার। ইরফান বলল, যারা কোথায়? জবা বলল, কিছুক্ষণ আগে হঠাৎ করে বাবা এসেছিলেন। যারা তার সাথে গেছে, এক্ষুনি চলে আসবে। ইরফান বলল, তো মিস সিনথিয়া, আপনি কি করেন? অনার্স করছি। কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। খুলনা থেকে ট্রান্সফার হয়ে এসেছি। বাহ, আপনার বাড়ি খুলনায়? জি না, আমার জন্ম এখানেই। এখানেই বড় হয়েছি। কিন্তু এসএসসি পরীক্ষার পর বাবার ট্রান্সফার হয়, সো আমাদেরও বাধ্য হয়ে চলে যেতে হয়। ওখানে ইন্টার শেষ করেছি, ভার্সিটিতে ভর্তি হয়েছি। ফার্স্ট ইয়ার শেষ হওয়ার আগেই বাবার আবার বদলি হলো। আমি খালার বাসায় থেকে পরীক্ষা দিয়েছি। ফার্স্ট ইয়ার পরীক্ষা শেষে এখানে বদলি হয়ে এসেছি। বাহ, বেশ। তখন যারা আসলো। যারা এসে সিনথিয়াকে দেখে সালাম করলো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভালো, আপনি? খুব ভালো। তোমার পুরো নাম কি? যারা ইরফান চৌধুরী। বাহ, সুন্দর নাম। সিনথিয়া জবাকে বলল, আপু, আজ থেকে কি ওকে পড়াবো? তোমার ইচ্ছা। তাহলে কাল থেকে শুরু করি। আজ ওর স্কুল ডায়েরিটা আমাকে দিন। আমি কয়েকটা পেপারের ছবি তুলে নিয়ে যাই। ওদের স্কুলের পড়ার ধরন দেখি। তাতে আমি ওর পড়ার ধাঁচ কিছুটা আইডিয়া করে বাসায় বসে খানিক হোমওয়ার্ক করে আসবো। ওকে, দ্যাটস গুড। ওয়েট, আমি নিয়ে আসছি। জবা চলে যেতে ইরফান বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা বলি। শিওর। আপনি দেখতে ভয়ঙ্কর সুন্দর। সিনথিয়া লাজুক হেসে কানের পাশে পড়ে থাকা কয়েক গাছা চুল কানের পিছনে গুজে বলল, ধন্যবাদ। আপনিও কিন্তু দেখতে মাশাআল্লাহ। দেখলে মনে হয় না এক বাচ্চার বাবা। ওরা দুজনেই লাজুক হাসলো। রাত 10টা। বারান্দার ইজি চেয়ারে চোখ বন্ধ করে বসে আছে ইরফান। চারপাশে নীরবতা।
দূরে শহরের ক্ষীণ আলো জ্বলছে, কিন্তু তার চোখে ভাসছে শুধু একটাই মুখ, সিনথিয়া। তার সৌন্দর্য, তার চোখ, তার হাসি। প্রথম দেখাতে ইরফান তাকে নিজের টার্গেট বানিয়ে ফেলেছে। মনে মনে বলল, এমন সুন্দরীকে ছোঁয়া ছাড়া জীবনই বৃথা। ঠিক তখনই কপালে উষ্ণ এক স্পর্শ পেয়ে চোখ খুলল ইরফান। দেখলো ভালোবাসা ভরা চোখে তাকিয়ে আছে জবা ওর দিকে। জবা ওর ঠোঁটে আলতো চুমু এঁকে বলল, কি ভাবছো জান? ইরফান এক মুহূর্তে নিজের মুখোশ পরে নিল। জবাকে টেনে কোলে বসিয়ে গলায় মুখ ডুবিয়ে বলল, তুমি ছাড়া আর কাকে নিয়ে ভাববো? জবা হেসে উঠল, নিঃশর্ত বিশ্বাসে ভরা সেই হাসি। তারপর ইরফানের চুল টেনে মাথা তুলে ওর কণ্ঠনালীতে চুমু এঁকে আদুরে গলায় বলল, আমি ছাড়া কারো কথা ভাবতেও যেও না। যদি ভাবি? জবা ইরফানের গলায় জোরে কামড় বসালো। ইরফান অভিনয় করে কেঁপে উঠল। জবা বলল, একদম কাঁচা খেয়ে ফেলবো। ওকে খাও, এখনই খাও। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। হয় তুমি আমাকে খাও, না হয় আমায় তোমাকে খেতে দাও। জবা হাসলো, ভালোবাসা আর ভরসা মেশানো লাজুক হাসি। ওদের হাসি, খুনসুটি, ভালোবাসা সবকিছু এত সত্যি লাগছিল, শুধু একজন ছাড়া, ইরফান। কারণ সেই মানুষটার চোখে তখনও ভাসছে অন্য এক নারীর মুখ। ভোরের আলো কেবল ফুটতে শুরু করেছে। জবা ড্রয়িং রুমে বসে কোরআন তেলাওয়াত করছে। পাশেই যারাও সিপারা পড়ছে। জবা খুব ফ্যাশন সচেতন, স্বাধীনতাকামী নারী হলেও ও নিজ ধর্মকে প্রচন্ড ভালোবাসে। আল্লাহর প্রতি ওর অগাধ বিশ্বাস। ও সবসময় বলে, ওর এত সুখ মহান রব দান করেছেন, তাই তার শুকরিয়া আদায় করা জরুরি। ইরফান নামাজ রোজা তেমন করে না, অনেকটা নাস্তিক টাইপ। মাঝে মাঝে মন চাইলে জুম্মাবারে মসজিদে যায়, নয়তো বাড়ি বসে নামাজ পড়ে না। জবা ওকে এত বোঝায়, ও তাও শুনে না। ইরফান অবশ্য ইচ্ছা করে নামাজ রোজা করে না। ওর ধারণা, নামাজ রোজা করলে ও যে খারাপ কাজগুলো করছে তা করতে পারবে না। ইরফানের আসল রূপ আর উদ্দেশ্য থেকে জবা একদমই অবগত ছিল না তখন। যারাকে সিপারা পড়ায় সহায়তা করছিল এক মধ্যবয়স্ক মহিলা, খাদিজা। তিনি হাফেজা, জবার বাড়ির আশ্রিতা তিনি। পরিস্থিতি তাকে আশ্রিতা করেছে। জীবনের ঝড়ে ভেসে এসে আজ তিনি জবার আশ্রয়। তিনি অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করেন, যার কারণে জবা তাকে অনুরোধ করেছে যারাকে কোরআন পড়া শেখাতে। সে যখন যারাকে কোরআন পড়া শেখায় তখন জবাও পড়ে। জবার ভুল হলে তিনি শুধরে দেন। পড়া শেষে জবা বলল, খাদিজা আপা, যারা টিচার কদিন যাবৎ যারাকে পড়াচ্ছে, মেয়েটাকে কেমন মনে হয় আপনার? দেখতে অতি সুন্দরী মাশাআল্লাহ। যারাকে খুব সুন্দর বুঝিয়ে গুছিয়ে পড়ায়। আমার তো তাকে ভালোই লাগছে। যাক, আপনার ভালো লাগলে সে নিশ্চয়ই ভালো মানুষ। এটা কোনো কথা না জবা। আমার ভালো লাগার মানুষই যে ভালো হবে তেমন তো কথা নেই। মহানবীর চাচাদের কি তার ভালো লাগলো না? লাগতো, কিন্তু তারা কিন্তু তার বিপক্ষে ছিল। জবা হেসে বলল, আপা আপনি কত জ্ঞানী। না সোনা, আমি জ্ঞানী না, তবে তুমি মানুষ চেনার চেষ্টা করবে। জি আচ্ছা। সিনথিয়াস পড়াতে আসলো সন্ধ্যা নাগাদ। তখন খাদিজা, যারা বা জবা কেউ বাড়িতে ছিল না। ইরফান একা কেবল বাড়িতে। ইরফান ইচ্ছা করে বাড়িতে একা থাকলো। জবা ইরফানকে আগেই বলেছিল সিনথিয়াকে কল করে বলতে যে আজ যারা পড়বে না, কিন্তু ইরফান ইচ্ছা করে তা বলেনি। আজ সিনথিয়াকে নিজের ফাঁদে ফেলার প্রথম টোপটা ফেলবে। ইরফান উন্মুখ হয়ে অপেক্ষা করছে সিনথিয়ার আসার। মনে মনে ভাবলো, প্রথমবারই তো আর বিছানায় নেওয়া সম্ভব না। প্রথমে কয়েকটা ধাপে কাজ করতে হবে। মেয়ে পটানোতে আমার চেয়ে দক্ষ কে আছে? এমন করেই তো জবাকে ফাঁদে ফেলেছিলাম। নয়তো ওর মতো কোটিপতির মেয়ে আমার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেকে জীবনে বিয়ে করতো না। তখন জবা কেবল ভার্সিটিতে ক্লাস করা শুরু করেছিল, আর ইরফান তখন ভার্সিটির বেশ পরিচিত সিনিয়র ভাই। ইরফানের অতি সুদর্শন চেহারা, মিশুক চালচলন, আত্মবিশ্বাসী হাসি, অসাধারণ গানের গলা আর অদ্ভুত এক ব্যক্তিত্বে চারপাশের মানুষকে সহজেই বশ করে রাখত, বিশেষ করে মেয়েদের। বাইরের সুদর্শন ইরফানকে সবাই চিনল, ভিতরের কুৎসিত ইরফানকে কেউ চিনত না। সবার কাছে নিজের এমন প্রতিচ্ছবি তৈরি করেছিল ও। জবাকে প্রথম দেখে হিসাব কষে ফেলেছিল ইরফান। জবা চৌধুরী, জয়নুল আবেদিন চৌধুরীর একমাত্র মেয়ে, কোটি কোটি টাকার উত্তরাধিকারী। ইরফান মনে মনে ভেবেই নিয়েছিল জবাকে ও প্রেমিকা রূপে নয়, বরং স্ত্রী হিসাবে গ্রহণ করবে। জবাকে ওর বাবার টাকার লোভে অনেকেই টার্গেট করেছিল,
তবে সবাইকে টপকে ইরফান জিতে নিয়েছিল জবাকে। প্রেম নয়, জবাকে সে চেয়েছিল ভবিষ্যৎ হিসেবে, ক্ষমতা হিসেবে, টাকা হিসেবে। সেদিন হেমন্তের হালকা কুয়াশা ভেজা সকাল ছিল। জবা ভার্সিটির এক কোণে বসে বই পড়ছিল। ঠিক তার পাশে বন্ধু বান্ধব নিয়ে গানের আসর বসিয়েছিল ইরফান। আমি তোমার মাঝে গেঁথেছি আমারও প্রাণ, নিঃশব্দ রাতের মতো অগোচর টান, চোখের ভাষায় লিখেছি যে গান, তুমি কি শুনতে পাও তারই অভিরাম। জবা বইয়ের পানে তাকিয়ে থাকলো, মুগ্ধ হয়ে শুনছিল ইরফানের গাওয়া গান। এত দরদ আর মায়া দিয়ে কেউ গান গাইতে পারে, তা জবার জানা ছিল না। গানের মায়ায় গিটারের টুংটাং শব্দে জবার চোখ ফেটে কান্না আসলো। মনে হলো সব থেকেও কি যেন নেই ওর জীবনে, কি যে অসম্পূর্ণতায় ঘেরা ওর জীবন। এক অপূর্ণতা তীব্রভাবে পূর্ণতা পাওয়ার জন্য ছটফট করছে। মনের ভিতর ভালোবাসা নামক পাখিটা খাঁচা থেকে বের হওয়ার জন্য ছটফট করছে। অথচ কোনো অভাব নেই জবার জীবনে। তবুও যেন কিসের অভাব ওকে কষ্টে ডুবিয়ে ফেলছে। সে কষ্টের নাম হয়তো জবা জানে, তবুও না জানার ভুলে থাকার কি আপ্রাণ চেষ্টা। চোখ জ্বালা করছে ওর, কান্না চলে এলো। জবা হুট করে উঠে দাঁড়ালো, ইরফানের কাছে গিয়ে বলল, আজকের পর গান গাইলে আপনার গিটার আমি ভেঙে ফেলবো। ইরফান সহ ওর বন্ধুরা বেশ অবাক হয়ে তাকিয়ে রইল জবার পানে। জবা একটুও না থেমে ইরফানের হাত থেকে গিটারটা নিয়ে তার ছিটতে গেল। তার ছিড়ল না, বরং ধারালো স্ট্রিংয়ে জবার হাত কেটে গল গল করে রক্ত বের হতে লাগলো। মুহূর্তে চারপাশ নিস্তব্ধ। ইরফান শীতল চোখে কিছুক্ষণ জবার পানে তাকিয়ে রইল। তারপর ধীরে ওর হাতটা নিজের হাতে তুলে নিল। জবার হাত ধরে সে গিটারটা নিয়ে পাশে রাখলো। জবার কাটা আঙুলে নিজের রুমাল পেঁচিয়ে বলল, গিটারের তার কাটবে বললেই হতো, আমি নিজেই কেটে দিতাম। শুধু শুধু হাত কাটতে গেলেন কেন? তারপর মৃদু হেসে বলল, আজ ভাত খাবেন কি করে? এই সামান্য যত্নেই জবা নিজেকে হারিয়ে ফেলেছিল। কখন কিভাবে সে নিজেও জানে না। এতটুকুতে জবা নিজেকে ইরফানের করে দিয়েছিল এই জীবনের জন্য। জবা নিজেও বুঝতে পারল না ওর ভেতরের পরিবর্তন। ও কেবল ব্যাকুল হয়ে পড়ল, সবসময় ব্যাকুল, অস্থির হয়ে থাকতো, যেন কিছু নেই জীবনে। ইরফানকে এক নজর দেখার জন্য ওর চোখ ছটফট করত, কিন্তু ইরফান সবসময় ওকে এড়িয়ে চলতো, দেখেও অদেখা করত, যেন জবার কোনো অস্তিত্বই নেই। এই এড়িয়ে চলা জবার হৃদয়কে রোজ হাজার বার টুকরো টুকরো করত। এভাবে ছটফটানিতে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ শেষ হলো। ইরফানের চতুর্থ বর্ষের পরীক্ষাও কদিন পর। তারপর আর ইরফান ভার্সিটিতে আসবে না। জবা ভাবলো ওর মনের কথা বলবে। জবা প্রায় ইরফানের কাছে যেত কথা বলতে, কিন্তু ইরফান যেন ওকে পাত্তাই দিত না। আজ জবা ইরফানের কাছে গিয়ে বলল, কি করছেন ইরফান ভাই? ইরফান গম্ভীর মুখে জবাব দিল, নাসার রকেটে বসে আছি। এখনই পাছায় আগুন দিয়ে সেই রকেট আকাশে উড়িয়ে দেওয়া হবে। ইরফানের বন্ধু মহলে হাসির হিড়িক পড়ে গেল। জবা লজ্জিত মুখে তাকিয়ে রইল। অপমানিত হলেও চুপ করে দাঁড়িয়ে রইল। ইরফান ওর দিকে খানিকটা ঝুঁকে এসে বলল, এই মেয়ে, সবসময় আমার আগে পিছে থাকো কেন? ডু ইউ লাইক মি? জবাকে দেখতে অনেকটা ভীতু টাইপের মেয়ে মনে হলো, প্রচন্ড সাহসীও। তবে ওর মনের সাহস চেহারায় প্রকাশ পায় না। ওই যে একরকম লোক আছে না, যাদের চেহারা দেখে তাদের ভিতরের কথা ধরা যায় না, জবা তেমন ধারার মানুষ। ইরফানের প্রশ্ন শুনে জবা দৃঢ় কণ্ঠে বলল, নো। কথাটা শুনে ইরফান খানিক মর্মাহত হলো। মুহূর্তে ওর চোখে মুখে বিষণ্ণতা ফুটে উঠল। পর মুহূর্তে জবা বলল, আই ডোন্ট জাস্ট লাইক ইউ, আই লাভ ইউ। জবার এমন সাহসী উত্তরে সবাই বেশ অবাক হলো। একটা মেয়ে এতগুলো ছেলের সামনে অবলীলায় নিজের ভালোবাসার কথা বলছে, অথচ তার চোখে মুখে কোনো ভয় নেই, বরং ভালোবাসাকে নিজের করে নেওয়া দৃঢ় প্রত্যয়। জবার কথা শুনে ওর ভাবভঙ্গি দেখে ইরফান মুচকি হাসল। ওর চোখে মুখে যুদ্ধে জয়লাভ করার উচ্ছ্বাস ঝরে পড়ছে। শিকার জালে আটকে পড়ার আনন্দ বহু কষ্টে চেহারায় ফুটে ওঠা থেকে আটকালো। বলল, আমায় ভালোবাসার কারণ? জানি না, অনেক কারণ, আবার কোনো কারণ নেই। প্রথমত, আপনি দারুণ গান গান, আপনার গান আমার ভিতর পর্যন্ত নাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, আপনি দেখতে চমৎকার। তৃতীয়, আমি জানি না আপনাকে কেন ভালোবাসলাম। শুধু দুটো কারণে ভালোবাসা সম্ভব নয়। আমার মন কোনো কারণ ছাড়াই আপনার হয়ে গেছে, তো আমার মন যা চায় আমি তাই করি।
আমি আমার মনকে বুঝাই না, বারণ করি না, তাকে মিথ্যা আশা দিই না। সে যেমন চলতে চায় আমি তেমন চলতে দিই তাকে। ইরফান এবারও বাঁকা হাসলো। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে ঠোঁটে নিল। দিয়াশলাই দিয়ে আগুন ধরাতেই যাবে, অমনি জবা ওর হাত থেকে সিগারেট টেনে ফেলে দিল। তারপর বলল, আজ প্রথম এবং শেষবার বলছি, এরপর যেন কোনোদিন সিগারেট খেতে না দেখি। কথাটা বলে জবা হনহন করে চলে গেল। ইরফান আবারও মুচকি হাসলো। মনে মনে বলল, মেয়েদের কিভাবে নিজের আয়ত্তে আনতে হয় তা আমি ভালো করে জানি। কয়েকদিন পর দিনের দ্বিপ্রহরে ভার্সিটির পুকুর পাড়ে পাকা বেঞ্চে একা বসেছিল ইরফান। আজ শুক্রবার, ভার্সিটি বন্ধ। তেমন লোক নেই, কেবল বেশ কিছু শিক্ষার্থী টিউশন পড়তে এসেছে। ইরফান তেমন টিউশন পড়তে এসেছে। পড়া শেষে পুকুর পাড়ে এসে বসে একমনে পুকুরের পানির দিকে তাকিয়েছিল। পুকুরের পানি স্বচ্ছ। বর্ষাকাল শেষ হলেও পুকুর পানিতে ভর্তি। এ পুকুরের গভীরতা অনেক। সাঁতার না জানা কেউ পড়ে গেলে বাঁচা মুশকিল। পুকুরের চারপাশে বেশ বড় বড় গাছ। সব মিলিয়ে মনোরম এক পরিবেশ। মুগ্ধতায় চোখ বন্ধ হয়ে আসতে চাইছে। ইরফানের কাঁধে কলেজের সাইড ব্যাগ, পরনে সাদা চেক শার্ট আর জিন্স। তার ঠিক অপর পাশের পাকা বেঞ্চে এসে বসলো জবা। জবার উপস্থিতি বুঝতে পেরে ওর দিকে তাকালো ইরফান। জবার পরনে কালো রঙের থ্রি পিস, খোলা চুল মৃদু বাতাসে উঠছে, কপালে ছোট্ট কালো টিপ, চোখে মুগ্ধতা। মুগ্ধ নয়নে ও ইরফানের দিকে তাকিয়েছিল। এই সাধারণ চেহারা জবার মুগ্ধ চোখের দিকে তাকিয়ে ইরফানের মনটা কেমন নড়ে উঠল, যেন ভিতরে একটা ঝড় শুরু হলো। কিছু অজানা অনুভূতি জন্ম হলো, যে অনুভূতি নামহীন, বর্ণনাহীন। তবে ইরফান নিজ মনে তৈরি হওয়া অনুভূতিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে জবার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। ওর তীর্যক চাহনি দেখে জবা ওর পাশে গিয়ে বসে বলল, কি ভাবলেন? কোন বিষয়ে? আমার ভালোবাসা গ্রহণ করার বিষয়ে। জবা, শোনো, আমার মনটা ভীষণ খারাপ। তোমার হেয়ালি কথা শোনার মুড নেই। জবা স্থির চোখে তাকিয়ে বলল, আপনার ধারণা আমি হেয়ালি করছি? অফকোর্স, তোমার মতো ধনী দুলালি আমার মতো নিম্ন মধ্যবিত্তকে ভালোবাসতে যাবে কোন দুঃখে? ভালোবাসা কবে থেকে ধন দৌলত দেখা শুরু করেছে? ইরফান এবার কড়া গলায় বলল, শাট আপ জবা, এটা ফিল্ম নয়, তাই ডায়লগ বাজি করবে না। এখানে অবস্থান ভেদে ভালোবাসতে হয়। আর আমাদের দুজনের অবস্থান এমন যে একে অপরের সাথে কথা বলার শোভা পায় না। প্রেম ভালোবাসা বিয়ে তো দূরের কথা, সো নিজের রাস্তা মাপো। আমার মতো নিম্নবিত্ত ছেলের সাথে গেম খেলা বন্ধ করো। আমি তোমার বাবার কেনা পাপেট না যে যতক্ষণ মন চাইলে তুমি খেললে, খেলা শেষে ছুঁড়ে ফেলে দিলে। আমার তোমার সম্পর্ক করুণা ব্যতীত আর কিছুর হতে পারে না। ইরফানের কথাগুলো জবার গায়ে খুব লাগলো। ও ইরফানের হাত শক্ত করে ধরে বলল, চলুন। কোথায়? কাজী অফিসে। মানে? আজ এখনই আমরা বিয়ে করব। আপনার বন্ধুদের খবর দিন। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? নো, আই এম সিরিয়াস। চলুন আমার সাথে। নো, নেভার। জবা ইরফানের কলার টেনে ধরল, চোখে উন্মাদনা। তীর্যক কণ্ঠে বলল, আপনি আমাকে চিনেন না। আমি যা চাই তা নিজের করেই শান্ত হই। আপনাকে আমার চাই। আজ যদি আপনি আমাকে বিয়ে না করেন আমি আত্মহননের পথ বেছে নিব। যা খুশি করো। বিয়ে কি ছেলে খেলা? তুমি বললে আর আমি নাচতে নাচতে তোমায় বিয়ে করব? শেষবার জিজ্ঞেস করছি, বিয়ে করবেন না আমাকে? ইরফান শক্ত গলায় বলল, না। আমি সাঁতার জানি না। তো? জবাব ভরা পুকুরে লাফ দিল। ব্যাপারটা প্রথমে ইরফান মজা ভেবে মিনিট খানেক পুকুর পাড়ে দাঁড়িয়ে স্থির চোখে তাকিয়েছিল। যখন দেখলো জবা মাথা তুলছে না, পরক্ষণে ব্যাগ ছুঁড়ে পুকুরে ঝাঁপ দিল ইরফান। কয়েক মিনিট হন্যে হয়ে জবাকে খুঁজলো। ততক্ষণে কয়েকটা ছেলে মেয়ে জড়ো হয়েছে সেখানে। পাগলের মতো খুঁজতে খুঁজতে ইরফান যখন উপরে তাকালো, দেখলো জবা ভিজে চুবু চুবু হয়ে সিঁড়িতে বসে আছে, ঠোঁটে দুষ্টু হাসি। ইরফানের দিকে তাকিয়ে বলল, স্কুলে সুইমিং চ্যাম্পিয়ন ছিলাম জনাব, উঠে আসুন। ইরফান রাগে থরথর করে কাঁপতে লাগলো। মন চাইছে থাপড়ে জবার দাঁত ফেলে দিবে। উপরে উঠতেও লাগলো ওকে থাপ্পড় মারার চিন্তা নিয়ে। কিন্তু জবার কাছে আসতেই জবা ভিজে শরীরে জড়িয়ে ধরল ইরফানকে। মুহূর্তে ওর সকল রাগ পানির সাথে বহিত হয়ে গেল। সেদিন সন্ধ্যাতেই ওরা বিয়ে করলো। বিয়ের পর প্রথমে জবার বাবা মানতে না চাইলো, কিছুদিনে ইরফান তার মনও জয় করে নিল। ইরফানের পরিবার বলতে ওর মা কেবল।
তাকে নিয়ে একসাথে জবার বাড়িতে থাকা শুরু করলো। ধীরে ধীরে জয়নুল আবেদিন তার সকল ব্যবসার পাওয়ার ইরফানের হাতে দিয়ে দিলেন। ইরফান মধু হয়ে তাদের মাঝে ঢুকেছে, বিষ হয়ে সবাইকে ধ্বংস করে বের হওয়ার জন্য। কিছুক্ষণ পরে সিনথিয়া এলো। নিচে নেমে ওকে দেখে বেশ খুশি হয়েছিল ইরফান, কিন্তু পর মুহূর্তেই সে হাসি মিলিয়ে গেল, কারণ সিনথিয়ার পাশে দাঁড়িয়ে আছে জবা। মুহূর্তে ইরফানের সমস্ত উচ্ছ্বাসে ঠান্ডা পানি পড়ে গেল। জবা ধীর পায়ে এগিয়ে এসে বলল, তুমি সিনথিয়াকে ফোন করে আসতে নিষেধ করনি? জবারা বের হওয়ার কিছুক্ষণ পরে সিনথিয়া আসলো। বাড়ির ভিতরে প্রবেশ করার সময় একজন দারোয়ান আর কাজের লোক ছাড়া কাউকে দেখলো না। কাজের মহিলা রুমা সিনথিয়াকে দেখে বলল, ম্যাডাম, আপনার ছাত্রী তো জবা ম্যাডামের সাথে গেছে। জবা ম্যাডামের ফুফু অসুস্থ, তাকে দেখতে গেছেন তারা। ও, আমাকে তো কল করে বলতে পারতো। তাছাড়া গাড়িও তো পাঠিয়েছে আমাকে আনতে। হুট করে খবর আসলো তার ফুফু স্ট্রোক করেছে। তারা দ্রুত বের হয়ে গেল। হয়তো আপনাকে কল করতে ভুলে গেছে। হতে পারে। বাসায় আর কেউ নেই? স্যার আছেন, আজ সে অফিস যায়নি। সিনথিয়া খানিক রহস্যময় হাসলো, বলল, তোমার স্যারকে গিয়ে বলো আমি এসেছি, তার সাথে একটু কথা আছে। জি ম্যাডাম, আপনি বসুন, আমি স্যারকে বলছি। রোমা যেতেই সিনথিয়া মনে মনে বলল, ইরফান সাহেবের সাথে খানিকক্ষণ গল্প করি, তাতে যদি তিনি আমার উপর সন্তুষ্ট হয়ে বেতন বাড়িয়ে দেন, অথবা এও হতে পারে তার অফিসে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। সিনথিয়া জানতো না ইরফানের নামে কিছুই নেই। জবার বাবা জয়নুল আবেদিন সাহেব তার ব্যবসায় সকল ভার ইরফানকে দিল। এই সকল সম্পত্তির মালিক তার মেয়েকে করে রেখেছেন। তিনি ইরফানকে পছন্দ করেন, কিন্তু নিজের সম্পত্তি ইরফানের নামে লিখে দেওয়ার ভুল তিনি করেননি। প্রথম যেদিন ইরফান জানতে পারে তার সকল সম্পত্তি তিনি জবার নামে করে দিয়েছেন, ইরফানকে কেবল তা দেখাশোনার দায়িত্ব দিয়েছে, তখন ইরফানের ইচ্ছা করছিল বুড়োটাকে মেরে ফেলতে। কিন্তু নিজের রাগকে সংবরণ করে নতুন পরিকল্পনা করল ইরফান। জয়নুল আবেদিন সাহেব তার উইল এমনভাবে করেছেন যে জবার অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলে ওর সকল সম্পদ অনাথ আশ্রমে চলে যাবে। তবে জবা যদি চায় তবে ওর সম্পত্তি নিজের ছেলে, মেয়ে কিংবা স্বামীকে দিতে পারবে। ইরফান সেই দিনের অপেক্ষায় আছে, কবে জবা ওর সকল সম্পত্তি ইরফানের নামে করবে। সে পরিকল্পনা বাস্তবায়নেই কাজ করছে। রোমা গিয়ে ইরফানকে বলল, স্যার, জারামণি টিচার এসেছে, ওকে তুমি বসতে বলো, আমি আসছি। ইরফান গায়ে দামি পারফিউমটা একটু স্প্রে করে চুলটা একটু ঠিক করলো। নিজেকে আয়নায় দেখে বলল, বাহ ইরফান, কে বলবে তোর 7 বছর একটা মেয়ে আছে। অবশ্য তোর বয়সও তো বেশি না, মাত্র 35-এ পা দিব। সো আমার কেবল ইয়াং পিরিয়ড চলছে, এখনই বয়স মজা করার। ইরফান বেশ উচ্ছ্বাসিত হয়ে নিচে গেল। আর সিনথিয়াকে ফাঁদে ফেলার প্রথম টোপটা ফেলবে। অনেকটা হিরোর ভঙ্গিতে হেঁটে নিচে নামলো। যদিও ইরফানের চলাফেরার স্টাইল বেশ আকর্ষণীয়, তবে আজ নিজেকে একটু বেশি আকর্ষণীয় করতে চাইলো। ইরফানকে নামতে দেখে সিনথিয়ার হৃদস্পন্দন বেশ বেড়ে গেল। মনে মনে বলল, এই লোক এত তাড়াতাড়ি বিয়ে করে বাচ্চা ফোটাতে গেল কেন? বিয়ে না হলে একটা চান্স নিতাম। অবশ্য চাইলে এখনো চান্স নেওয়া যায়। নিচে নেমে সিনথিয়াকে দেখে যতটা খুশি হলো, সিনথিয়ার পাশে জবাকে দেখে ইরফানের সকল উচ্ছ্বাসে মুহূর্তে ঠান্ডা পানি পড়ল। চরম হতাশা আর বিরক্তি নিয়ে জবার পানে চেয়ে রইল। জবা ইরফানকে বলল, তুমি সিনথিয়াকে ফোন করে আসতে নিষেধ করনি? ইরফান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। মিথ্যা বলতে আর কাহিনী বানাতে ওর জুড়িমেলা ভার। আর মিথ্যার ধরনগুলো একদম সহজ, স্বাভাবিক। কেউ বুঝতেই পারে না ও মিথ্যা বলছে। ও বলল, সরি জান, অ্যাকচুয়ালি আই ফরগট। জবা হেসে বলল, ইটস ওকে। তুমি না বললে বের হবে? এখনো বের হলে না যে? ভেবেছিলাম বের হব, তবে মাথাটা ভাল লাগছে, সো আর বের হইনি। জবা খানিক উদ্বিগ্ন হয়ে বলল, আবার মাথা ব্যথা করছে? হুম, খানিকটা। কতবার বললাম ডাক্তার দেখাও, কিন্তু তুমি আমার কথাই শোনো না। ওহো, এত চিন্তা করার মতো কিছু নেই। ওষুধ খেয়েছি, এখন 1 কাপ কফি খাবো, ঠিক হয়ে যাবে। তুমি ফিরে আসলে যে? হসপিটালে যাওনি? যারা আর খাদিজাপা কোথায়? তারা গাড়িতে আছেন। তবে তুমি ফিরলে যে? বাবার বেশ কিছু ক্যাশ টাকার প্রয়োজন। বাবার কার্ডে কি যেন সমস্যা হয়েছে, টাকা তুলতে পারছেন না। তাছাড়া এখন সন্ধ্যা পেরিয়ে গেছে, এত মোটা অঙ্কের টাকা সেই ব্যাংক থেকে তুলতে পারবেন না। আমাকে জিজ্ঞেস করলেন আমার কাছে ক্যাশ আছে কিনা। কত লাগবে?
50 লাখ। আজ সকালে তুমি ব্যাংক থেকে উঠিয়েছিলে না তোমার কাছে? প্লিজ সেটা দাও। তোমার তো কাল সকালে লাগবে, তো তুমি কাল সকালে ব্যাংক থেকে নিয়ে নিও। ততক্ষণে বাবাও টাকা ম্যানেজ করে ফেলবেন। ইরফান হেসে বলল, কাবাটে আছে, নিয়ে নাও। ওকে। তুমি বরং সিনথিয়াকেও কফি দিতে বলো, আমি টাকা নিয়ে গেলাম। আচ্ছা। জবা বাড়ি থেকে বের হতে ইরফান সিনথিয়াকে বলল, তুমি কেমন কফি খাও? আমি বানিয়ে দিব? সরি, তুমি করে বলছি। তুমি আমার অনেক ছোট। সিনথিয়া কৃত্রিম সুন্দর হেসে বলল, সমস্যা নেই, তুমিই বলুন। তাহলে আপন আপন লাগে। ইরফান বাঁকা হাসলো, বলল, কফি নাকি চা? কফি। আজ তোমাকে আমি এত চমৎকার একটা কফি খাওয়াবো যে স্বাদ তোমার মুখে লেগে থাকবে। ইরফান কফি মগ সিনথিয়ার হাতে দিয়ে বলল, বারান্দায় চলো। সেখানে প্রকৃতি দেখতে দেখতে কফি পান করার মজাই আলাদা। সিনথিয়া ওকে অনুসরণ করলো। জবার বাড়ির বারান্দায় যেন গোলাপের রাজ্য। বড় বারান্দায় চারপাশে জুড়ে কেবল গোলাপ গাছে। নানা রঙের গোলাপের সমারোহ সেখানে। এত রঙের গোলাপ সিনথিয়া কখনো দেখেনি। সবচেয়ে বেশি অবাক হয়েছে বেগুনি রঙের গোলাপ ফুল দেখে। এ রঙের গোলাপ ও কখনো দেখেনি। সিনথিয়া আলতো করে ফুলের গায়ে হাত বুলালো, বলল, ভাইয়া, এসব গাছ কি জবা আপুর? না, আমার। জবা গোলাপ তেমন পছন্দ করে না। আমার গোলাপ অনেক পছন্দ। সে কারণে বারান্দায়, ছাদে, বাড়ির লনে আমি গোলাপের বাগান করেছি। ও, আপনি ফুল খুব ভালোবাসেন? ইরফান সিনথিয়ার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলল, সুন্দরকে কে না ভালোবাসে? সুন্দরকে ভালোবাসাই মানুষের ধর্ম। সিনথিয়া লাজুক হাসলো। ইরফান বলল, তুমি চাইলে এখান থেকে একটা গোলাপ নিতে পারো, যদিও আমি কাউকে আমার ফুল ছাড়ার পারমিশন দেই না। তবে তুমি একটা নিতে পারো। সিনথিয়া বলল, আমাকে কেন অনুমতি দিলেন? কারণ তুমি গোলাপের মতো সুন্দর। সিনথিয়া এবারও লাজুক হাসলো। পিছন থেকে রুমা ইরফানকে ডাকলো, স্যার, আপনার ফোন বাজছে। আচ্ছা, তুমি যাও, আমি আসছি। সিনথিয়া, তুমি এখন বাড়ি যাবে? জি। আমি ড্রপ করে দিব? তাহলে তো খুবই ভালো হয়। ইরফান যাওয়ার সময় ইচ্ছে করে সিনথিয়ার আঙুল ছুঁয়ে দিল। তাতে সিনথিয়া খানিক কেঁপে উঠল। গাড়িতে ইরফানের পাশে বসলো সিনথিয়া। সিট বেল্ট আটকে দেওয়ার বাহানায় ইরফান সিনথিয়ার অনেক কাছে চলে আসলো। তখন সিনথিয়ার মনে হচ্ছিল ওর দমটা বন্ধ হয়ে যাবে। ইরফান কিছু মুহূর্ত ওর চুলের ঘ্রাণ নিল। তারপর নিজের অবস্থানে এসে বলল, তুমি কি শ্যাম্পু ইউজ করো? চুলের ঘ্রাণে তো মানুষ পাগল হয়ে যাবে। সিনথিয়া কেবল লাজুক হাসলো। তবে ও এটা বুঝতে পারল ইরফান চৌধুরী ওর প্রতি আকর্ষিত। ও মনে মনে বেশ খুশি হলো। ইরফান চৌধুরীকে হাত করা মানে রাজরানী হওয়া। এই সুযোগ আর কখনো পাবে না ও। তাই নিজে চলে আসার সুযোগ হাতছাড়া করলো না সিনথিয়া। দেখতে দেখতে ইরফান আর সিনথিয়ার সম্পর্ক প্রেমে রূপ নিল। তবে প্রেম তখনও গভীর হয়নি। ইরফান সুযোগের অপেক্ষায় আছে। চাইলেই তো একটা মেয়েকে যখন তখন বিছানায় নেওয়া যায় না। তবে সিনথিয়ার আচরণে ইরফান এতটুকু বুঝছে, এই মেয়ে ওর মতো ক্যারেক্টার ঢিলা। ইরফান শিওর সিনথিয়া আগেও বেশ কয়েকবার ছেলেদের বিছানায় গেছে। তবে ইরফানের তাতে কিছু আসে যায় না। ও তো আর সিনথিয়াকে বিয়ে করবে না। সিনথিয়া ওর জন্য জাস্ট টাইম পাস। কফি মগে চুমুক দিয়ে মগটা পাশের টেবিলে রেখে অফিসের জানালার কাছে গেল ইরফান। পকেটে হাত দিয়ে দেখতে লাগলো ওর স্বপ্নকে তৈরি হতে। সামনে একটা বেশ বড় শপিং মল তৈরি করছে ইরফান। এই মলটা ওর স্বপ্ন। এক ধ্যানে তাকিয়ে দেখতে লাগলো নিজের স্বপ্নকে একটু একটু করে বাস্তবায়িত হতে দেখতে। জবা আজ অফিসে আসলো। ও তেমন একটা অফিসে আসে না। তবে আজ একটা বিশেষ দিন। তার জন্য বিকালটা ইরফানের সাথে কাটাতে চায়। ইরফানের মনে আছে কিনা জবা বুঝতে পারছে না। ইরফানের কেবিনে ঢুকে পিছন থেকে ওকে দেখে জবার হৃদস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হলো। ইরফানের পরনে সাদা শার্ট, কালো জিন্স, গলায় টাই, পকেটে হাত রেখে এমন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, দেখতে ঠিক যেন কোনো হিরো। পিছন থেকে ইরফানকে দেখে আনমনে হাসলো জবা। এই অতি সুদর্শন পুরুষটি কেবল ওর, ওর স্বামী। জবা খুব ধীরে ধীরে গিয়ে ইরফানকে পিছন দিয়ে জড়িয়ে ধরল। ইরফান মুচকি হেসে বলল, জান, এ সময় তুমি অফিসে? তুমি কিভাবে বুঝলে আমি তোমায় জড়িয়ে ধরেছি? ইরফান পিছন ঘুরে জবার পানে তাকিয়ে ওর কপালে চুমু খেলো। তারপর বলল, তোমার স্পর্শ আমি চিনি, জান। তৃপ্তির হাসি হাসলো জবা। বলল, তাহলে আজ কি মনে আছে? ইরফান জবার গালে চুমু খেয়ে বলল, এসে বসো, তারপর বলছি।
ইরফান নিজের চেয়ারে জবাকে বসিয়ে ড্রয়ার থেকে একটা হীরার নেকলেস বের করে জবার গলায় পরিয়ে বলল, আজকের দিনে প্রথম আমাদের মনের মাঝে অনুভূতি জন্ম হয়েছিল। তুমি আমার গিটারের তার ছিঁড়ে ফেলেছিলে। জবা হেসে বলল, সেদিন গিটারের তারে আঙুল কেটে রক্ত আমার আঙুলে ঝরেছিল, কিন্তু সে রক্তে তোমার নাম হৃদয়ে লিখেছিলাম। আমিও। আজ একটা গান শোনাও। এখন অফিসে? তাহলে কোথায়? ইরফান ফ্লোরে হাঁটু গেড়ে বসে জবার কোলে মাথা দিয়ে বলল, ঘুরতে যাবে জান? কোথায়? যখন আমরা নতুন নতুন বিয়ের পর প্রেম করতাম। নদীর পাড়ে, সে জায়গায়। চলো। সন্ধ্যা নামবো নামবো করছে। জবা আর ইরফান নদীর পাড়ে বসে সূর্যের শেষ আলোটা দেখতে দেখতে ইরফান গিটারে টুংটাং শব্দ করে গান ধরল, সেই গানটা যেটা বিয়ের রাতে জবাকে শুনিয়েছিল। কেউ এলো মনে মনে কাছাকাছি, কেউ বলে কানে কানে আমি আছি। খুব চেনা ও চোখে অচেনা স্বপ্নকে দেখে মন খুশিতে ভেসে গেল। গানটা শেষ করার সাথে সাথে জবা বলল, আমার ফেভারিট লাইনগুলো আবার গাও প্লিজ। ইরফান আবার গান ধরল। কবে যে আড়ালে বেড়েছে গোপনে এত চাওয়া, না বলে কখন পড়েছে এ মনে কারো ছায়া। ওই হাসির বৃষ্টিতে আর চোখে দৃষ্টিতে দেখে মন খুশিতে ভেসে গেল। জবা ইরফানের বুকে মাথা দিয়ে বলল, তোমার গানের গলা শুনলে এখন আমার বুকে কাঁপন ধরে যায়। অদ্ভুত সুর তোমার গলায়, তোমার অভিব্যক্তি অদ্ভুত সুন্দর, আমার ঘোর লাগে। ইরফান হেসে বলল, তোমায় ভালোবাসি বলেই হয়তো এই সুর তোমায় মনে পড়ছে। এত ভালোবাসা বহিঃপ্রকাশ করে ইরফান কিভাবে পারছে দিনের পর দিন জবার সাথে প্রতারণা করতে। জবা ইরফানের কাঁধে মাথা দিয়ে সূর্যাস্ত দেখছে। ধীরে ধীরে সূর্যটা কেমন বিলীন হয়ে যাচ্ছে। ইরফান মনে মনে বলল, জবা একদিন হয়তো তোমার জীবনের সূর্যটাও আমার হাতে বিলীন হবে, কিন্তু তাতে সবচেয়ে বেশি কষ্ট আমিই পাবো। আমি খারাপ, প্রচন্ড খারাপ, কিন্তু আমার একটিমাত্র ভালো দিক আছে। আমি নিজেও বুঝতে পারি না এই দিকটা কেন আমার মাঝে আছে। আমি তোমায় সত্যি ভালোবাসি জবা, তোমাকে আর যারাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু আমার ভালোবাসাটাকে আমি কখনোই আমার লক্ষ্য নষ্ট করতে দিব না। সন্ধ্যার পর জবা আর ইরফান বাড়ি ফিরল। বাড়ি ফিরে দেখে যারা চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলছে। কারণ জিজ্ঞেস করলে জানতে পারলো ওর বিড়াল চেরিকে খুঁজে পাচ্ছে না। তা নিয়ে এত হট্টগোল। জবা কিঞ্চিত রেগে বলল, আর এত চিল্লাচ্ছ কেন মা? হয়তো আশেপাশেই কোথাও গেছে, পেয়ে যাবে। যারা তাও অনেক জোরে জোরে চিৎকার করতে লাগলো, আমার চেরিকে এনে দাও, আমি আমার চেরিকে চাই। বাধ্য হয়ে জবা যারাকে একটু জোরে একটা ধমক দিল। ফলাফল যারা চিৎকার ঠিকই থামলো, কিন্তু অভিমানী চোখ ফেটে জল উপচে পড়তে লাগলো। ঠোঁট বাঁকিয়ে হেসকে তুলে কাঁদতে শুরু করলো। ইরফান মেয়ের কান্না সইতে না পেরে জবাকে বলল, একটু বুঝিয়ে বলতে পারো জবা, এত ধমক দেওয়ার কি আছে? ও বাচ্চা জবা। জবা বুঝলো ইরফান রাগ করেছে, নয়তো ইরফান রাগ করা ছাড়া কখনো ওকে জবা ডাকে না, সবসময় জান ডাকে। জবা মৃদু হেসে বলল, মেয়েকে আল্লাহ দিয়ে দিয়ে তো মাথায় তুলে ফেলছো, এরপর বেশি জেদি হলে কি করবে? ওর জেদ পূরণ করব। আমার মেয়ে যাই জেদ করবে তাই পূরণ করব। জবা ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তা তো করছই। গত মাসে তোমার মেয়ে বলল সে শকুন পালতে চায়, তুমি তাকে একটা শকুন এনে দিলে। বাগানে যে বড় খাঁচাটায় শকুনটা থাকে, আমার সেখানে গেলেই ভয় হয়। মনে হয় কবে যেন ও বেটা আমাকে ছিঁড়ে খায়। কিছু মাস আগে বলল হরিণ পালতে চায়, তুমি হরিণের ঘর বানিয়ে দুটো হরিণ কিনে আনলে। দুনিয়ায় যত প্রাণী আছে সব তোমার মেয়ে পালতে চায়। কি নেই এ বাড়িতে? 8টা খরগোশ, 4টা কুকুর, 6টা বিড়াল, দুটো হরিণ, এক গাদা কবুতর, বিভিন্ন জাতের পাখি, দুটো ময়ূর। এটাকে বাড়ি না বলে তোমরা বাপ মেয়ে চিড়িয়াখানা ঘোষণা দিয়ে দাও। এমনিও এখানে মানুষের চেয়ে পশু পাখি বেশি। পাশ থেকে কাজের মেয়ে টিকলি বলল, এইটা কথা ঠিক কইছে নাফা, আমারও ডর লাগে আপনাগো বাড়ি থাকতে। এমনিতেই ভূতের বাড়ির মতো বড় বাড়ি আপনাদের। এক মাথায় থাকলে আরেক মাথার লোক মরে পড়ে থাকলেও বোঝা যায় না। তার উপর ভাইজান কতটি কুত্তা বিলাই জীবজন্তু ঘরে পোষে, এগুলোর গন্ধে আমি আপনাদের দক্ষিণ পাশে যাই না, গেলে বমি আইয়া পড়ে। পাশ থেকে রুমা বলল, চুপ থাক সেরি, গন্ধ কোথায় পাস তুই? ওইগুলা দেখাশোনার জন্য ওদের পরিষ্কার করার জন্য স্যার 3 জন দক্ষ লোক রাখছে।
ওদের ঘর তো রুমের চেয়ে বেশি পরিষ্কার। আপনি আমার রুম দেখছেন কেমন সুবাসনা আহে রুম থেকে? রুমা বলল, দেখেছি। সেদিন তো রুমে গিয়ে আমার পেটে পাক দিয়েছে। তো পাক দিলে পায়খানায় যান, আমার রুমে গেছিলেন কেন? তো রুমের চেয়ে বাথরুম বেশি পরিষ্কার। জবা দুজনকে ধমক দিয়েও বলল, আহ, তোমরা চুপ করো। তোমাদের দুজনের মধ্যে কেন যে দা কুমড়ার সম্পর্ক আল্লাহ জানেন। যাও, যে যার কাজ করো। রোমা আর টিকলি দুজন দুজনকে মুখ ভেঙচি দিয়ে দুদিকে চলে গেল। ইরফান জারাকে বলল, মাম্মা, চেরিকে লাস্ট কখন দেখেছিলে তুমি? বিকালে আমি ওকে দুধ দিয়েছিলাম। তারপর পাশের বাড়ির মিকি আসলো। চেরি ওর সাথে দৌড়ে গেল। এখন মিকি ওদের বাড়ি আছে, কিন্তু চেরিকে দেখছি না। আচ্ছা মা, আমি খুঁজে আনছি তোমার চেরিকে। ইরফান হাতে টস নিয়ে বের হলো। জবা আর কিছু বলল না। এই বাবা মেয়ের পাগলামিতে বেশ বিরক্ত। যা খুশি করুক গিয়ে দুজন। অনেক খোঁজাখুঁজি করেও চেরিকে সেদিন রাতে পাওয়া গেল না। তারপরে অনেক দিন চেরিকে পাওয়া গেল না। যারা চেরির কারণে অনেক কান্না করত, খেতে চাইতো না। ফলে জবাও বেশ চিন্তিত হয়ে পড়ল। ইরফান লোক লাগিয়ে চেরির খোঁজ করাচ্ছে। চেরি নিজে নিজে বাড়ি ফিরল 1 মাস 3 দিন পর। একা না, পেটে বাচ্চা নি। পেট মোটা চেরিকে দেখে যারার প্রথম প্রশ্ন ছিল, এই চেরি কোথায় ছিলি? নিশ্চয়ই পথে ঘাটে বাজে খাবার খেয়েছিস, সে কারণেই পেট মোটা হয়েছে। জবা কি বলবে ভেবে পেল না। চেরি ফেরায় যারা খুশি হয়েছে বলে ইরফানও খুশি। তবে এখন চেরিকে নিয়ে জবা আলাদা চিন্তায় পড়েছে। এমনি ওদের বাড়ি এত বিড়াল, তার উপর চেরির পেট দেখে মনে হচ্ছে 4-5টা বাচ্চা হবে। এত বিড়াল ঘরে পালবে কি করে? তাছাড়া বিড়ালের বাচ্চা ছোট থাকতে খুব জ্বালায়। টিকলি জবাকে বলল, কি ম্যাডাম, বলেছিলাম না এ বেটি লাঙের লগে গেছে। এখন দেখছেন, লাঙে দিছে হাতেরে পেট বাজায়া। টিকলির এমন ভয়ঙ্কর কথা শুনে জবা ধমক দিয়ে বলল, কতবার বলেছি এমন ভাষায় কথা বলবি না। আর যারা সামনে একদমই না। যারা? জবা কথা সম্পূর্ণ করতে পারল না। এর মধ্যে যারা বলল, মা, লাং কি? জবা ইরফানের দিকে তাকালো। ইরফান রাগী চোখে টিকলির দিকে তাকিয়ে বলল, টিকলি, ফের যদি কখনো শুনি তুমি এমন ভাষা করো, আমি তোমাকে কাছ থেকে বের করে দিব। এটাই শেষবার বললাম। ইরফান জারাকে কোলে নিয়ে বলল, মা শোনো, এগুলো পচা কথা। তুমি তো ভালো মেয়ে। ভালো মেয়েরা পচা কথা বলে না। টিকলি আপু কি পচা? ও মহা পচা। পচার উপরে পচা। পচায় ফার্স্ট ক্লাস ডিগ্রি প্রাপ্ত। টিকলি আবারও মুখ ভেঙচি কেটে চলে গেল। যাবার সময় বলতে বলতে গেল, এ ঘরে কথা কইয়াও শান্তি নেই। আমিও কাম করবো না এখানে। আমি ভাত একবেলা কম খাইতে পারি, কিন্তু কথা কম কইতে পারবো না। স্বাধীনতা যুদ্ধে লাখ লাখ মানুষ মরছিলই তো কথা কওয়া লাইগাই। এত মানুষ মরার পরে যদি কথা না কই, তাহলে মুখ দিয়া কি কাম? আমার ঠোঁট কাইটটা ফালান, নয়তো সুই সুতা দিয়ে আমার মুখ সেলাই করে দেন। টিকলির কথা শুনে জবা খানিক মুচকি এসে ইরফানের দিকে তাকিয়ে বলল, কথা কিন্তু খারাপ বলেনিও। ওই ব্যক্তির কথা বলার স্বাধীনতা কোন কাজের, যে জানেই না কোথায় কোন কথা বলতে হয়। ইরফান যারাকে নিয়ে উপরে চলে গেল। জবা বিরস মুখে বলল, এই বাড়ি এ বাড়ির মানুষ আর জীবজন্তুদের সামলানো মুখের কথা না। জবা ফ্রিজ থেকে মাংস বের করে ওর কুকুর দুটোর কাছে গেল। ও এই কুকুর দুটো জার্মান শেফার্ড জাতের কুকুর। জবাকে এরা প্রচন্ড ভালোবাসে। জবা ছাড়া কারো কথা শোনে না। জবা বললে ওরা যে কাউকে কামড়ে মেরে ফেলতে পারে। ওদের একজনার নাম হিটলার, আরেকজনার নাম চেঙ্গিস খান। জবার বিশেষ পছন্দের এই কুকুর দুটো। ও এদের ছোটবেলা থেকে এ কারণেই বড় করেছে, যাতে বড় হয়ে এরা জবার রক্ষক হতে পারে। হিটলার আর চেঙ্গিস খানকে খাইয়ে জবা গেল ইরফানের কাছে। গিয়ে দেখলো সে জারাকে খাওয়াচ্ছে। জবা কাছে যেতে ইরফান রুটি ছিঁড়ে মাংস পুড়ে জবার মুখের সামনে ধরল। জবা রুটি মুখে নিয়ে ইরফান আর যারা দুজনের কপালে চুমু খেলো। মনে মনে বলল, হে করুণাময়, এ সুখ না ফুরাক, কারো নজর না লাগুক। ইরফান জবার হাত ধরে টেনে পাশে বসিয়ে বলল, তুমি জানো তুমি আর যারাই আমার সব। জবা হাসলো, তৃপ্তির হাসি। এ হাসিতে হাসিতে মহান রবের প্রতি লক্ষ কোটি শুকরিয়া ভরা। টেবিলের ওপর দামি ল্যাপটপের দিকে তাকিয়ে বাঁকা হাসলো সিনথিয়া। আজ ইরফান ওকে এটা উপহার দিয়েছে। অবশ্য ও ইরফানকে কম কিছু দেয়নি। আজ সারাদিন খুব কাছে ছিল ইরফানের।
লাক্সারি হোটেলের দামি রুমে দুটো শরীরের মিলন হয়েছে আজ। সিনথিয়ার এখনো ঘোর লাগছে। ইরফান এত যত্ন করে ভালোবাসতে পারে ওর জানা ছিল না। ভাবলেই সারা শরীর কেমন অবশ হয়ে আসে ওর। বাড়ি ফেরার সময় ইরফান ওকে ল্যাপটপ দিয়েছিল। ল্যাপটপ দেখে সিনথিয়া বলেছিল, এত দামি ল্যাপটপ? তুমি খুব দামি, তোমার রূপের কাছে এর দাম কিছু না। আজকের দিনটার মতো সুন্দর একটা দিন দেওয়ার জন্য ধন্যবাদ সিনথিয়া। সিনথিয়া লাজুক হেসে বলেছিল, আজকের দিনটা আমার জন্য খুব বিশেষ ছিল। ল্যাপটপটা অনেক দামি, ঘরে কি বলবে ভেবে পাচ্ছিল না সিনথিয়া। কিন্তু ওই যে বলে না, ভালো বুদ্ধির চেয়ে শয়তানি বুদ্ধি খুব দ্রুত মাথায় আসে। তেমনই সিনথিয়া বাড়ি গিয়ে বলল, একটা কুইজ প্রতিযোগিতায় নাম দিয়ে ল্যাপটপটা পেয়েছে। সিনথিয়ার বোন সীমা বলল, এটা তো অনেক দামি ল্যাপটপ বোন। সিনথিয়া বেশ স্বাভাবিকভাবে বলল, আপু, এটা তো ওই ব্র্যান্ডের কপি ল্যাপটপ। দেখতে দামি হলো অত দামি নয়। সীমা সহ বাড়ির সবাই ওর কথা সহজে বিশ্বাস করে নিল। শুধু বিশ্বাস করলো না, সিনথিয়ার ভাবি ঝুমা। ঝুমা ইলেকট্রনিক্সের জিনিস জানায় পটু। কিন্তু সিনথিয়াকে কিছু বলার ওর সাহস নেই। খুব ভয় পায় এই মেয়েকেও। ঝুমার সংসারে বেশ ভালোই প্যাঁচ লাগায় সিনথিয়া। কখনো শাশুড়ির সাথে, কখনো স্বামীর সাথে টুকটাক ঝামেলা লাগানোর চেষ্টা করে থাকে। এটা যে অরিজিনাল দামি ল্যাপটপ সেটা যদিও বলে দেয়, দেখা যাবে উল্টো সিনথিয়া ওকেই সবার সামনে খারাপ বানিয়ে দিবে। তাই ভয়ে কিছু বলল না। কোনো কারণ ছাড়াই ঝুমা ভীষণ ভয় পায় সিনথিয়াকে। ঝুমার ধারণা, মানুষকে ফাঁসানোর অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্ম ওর। কিভাবে যেন মানুষকে নিজের প্রতি প্রভাবিত করে ফেলে। বছর 2 আগে ঝুমার সাথে সিনথিয়ার বড় ভাই সোহানের বিয়ে হয়। সোহান ঝুমাকে প্রথম দেখাই পছন্দ করেছিল। ঝুমা দেখতে শ্যামলা, সাধারণ চেহারা। তারপরও ওর মায়া মায়া মুখটা মানুষের মনে আলাদা ভালোবাসার জন্ম দেয়। তেমন ভালোবাসার জন্ম দিয়েছিল সোহানের মনে। তবে সোহান বেশি অভিভূত হয়েছিল ঝুমার ঘন কালো হাঁটু সমান লম্বা চুল দেখে। ওর চুল এতটাই ঘন যে চুলে খোপা খুলে মাথার চেয়ে খোপা বড় চিনায়। এই চুলের প্রেমে পড়েছিল সোহান। তারপর বাড়ির সবাইকে বলে বিশেষ প্রস্তাব পাঠায় ঝুমার বাড়ি। মোটামুটি সবাই বেশ পছন্দ ঝুমাকে। শুধু ওর গায়ের রং চাপা বলে সিনথিয়া ওকে পছন্দ করেনি। তবে সিনথিয়ার কথায় কেউ পাত্তা দেয়নি। কদিন পরে বিয়ে হয় ওদের। দুজন বেশ ভালোই আছে। ঝুমার শাশুড়ি নীলুফা বেগম খুব ভালো। তবুও মাঝে মাঝে সিনথিয়ার কথায় প্রভাবিত হয়ে ঝুমার সাথে বাজে আচরণ করে ফেলেন। ঝুমা সব বুঝে, তাই তার মুখের ওপর কখনো কিছু বলে না। সোহানের বাবা হক সাহেব প্রচন্ড ভালো মানুষ। সারা জীবন সরকারি স্কুলে শিক্ষকতা করেছেন তিনি। তার বড় ছেলে সোহান আর মেয়ে সীমা তার মতোই ভালো মানুষ হয়েছে। ছোট মেয়ে সিনথিয়াকেও তিনি একই শিক্ষায় বড় করেছেন। তবুও মেয়েটা অসৎ সঙ্গে খারাপ হয়ে গেল। মূলত অসৎ সঙ্গ নয়, ও লোভ এর জন্য বেশি দায়ী। সিনথিয়া প্রচন্ড লোভী মেয়ে। ছোটবেলা থেকে ওর চাহিদা শেষ ছিল না। তবে ওর বেশিরভাগ চাওয়াই হক সাহেব পূরণ করতে পারতেন না। শিক্ষক মানুষ তিনি। 3 সন্তান আর তারা দুজন। সাথে ছিল তার বাবা মা। তখন 7 জনা সংসার টানতে বেশ হিমশিম খেতে হতো তাকে। সংসারের সকল প্রয়োজন মিটিয়ে ছেলেমেয়ের অধিকাংশ আবদারই তিনি পূরণ করতে পারতেন না। সোহান সীমা বাবার অবস্থা বুঝলেও সিনথিয়া বুঝতে চাইতো না। কিছু মানুষ হয় না জন্মগত স্বার্থপর, সিনথিয়া হয়তো তেমন। সিনথিয়া একটা বিখ্যাত কথা খুব মানে, গরিব হয়ে জন্মানোটা তোমার হাতে ছিল না, কিন্তু গরিব হয়ে মরাটা তোমার হাতে। আরো গরিব হয়ে মরতে চায় না। জীবনে ধনীদের মতো সকল সুখ আরাম আয়েশ ওর চাই। চাই মানে চাই। সেজন্য ও যা খুশি করতে পারে। ইরফানের সাথে সাথে সিনথিয়া নিহাদকেও নিজের জালে ফেলার চেষ্টা করছে। কিন্তু নিহাদ ওর স্ত্রী কথাকে প্রচন্ড ভালোবাসে। খুব বিশ্বস্ত নিহাদ। ওকে বাগে আনা এত সহজ হবে না। নিহাদ ও ইরফান চৌধুরীর মতো অতি ধনী। সিনথিয়া উপরে ওঠার সিঁড়ি হিসাবে অনেক অপশন হাতে রাখতে চায়। কোনো না কোনো অপশন তো কাজে আসবেই। ইরফানের সাথে চুটিয়ে প্রেম করছে। নিহাদকে হাতে অল্টারনেটিভ হিসাবে রাখতে চায়। যদি ইরফান কোনোভাবে হাত থেকে ছুটে যায়, তবে নিহাদে ওর আয়েশি জীবন কাটানোর মাধ্যম হবে। নিহাদের স্ত্রী কথা ওরই ক্লাসমেট। সিনথিয়া ভেবে পায় না নিহাদের মতো এমন ছেলে কথাকে কিভাবে এত ভালোবাসে। কথা নিহাদকে নিয়ে এত বেশি গর্ব করে যে মাঝে মাঝে ওর মন চায়
কথাকে গলা টিপে মেরে ফেলে। আর নিহাদ, দুনিয়া এত বউ পাগল বলদ থাকতে পারে ওকে না দেখলে জানতো না সিনথিয়া। ওই ইরফানের সাথে সম্পর্ক পরিচালনা করার সাথে সাথে নিহাদকেও নিজের জালে আটকানোর সর্বোচ্চ চেষ্টা করছে। যেমন বারবার নিহাদের কাছে যাওয়া, গা ঘেঁষে দাঁড়ানো, মিষ্ট ভঙ্গিতে কথা বলা, আবেদনময় লুকস দেওয়া। একদিন ভার্সিটিতে বসে নিহাদ যখন সিঁড়ি দিয়ে উঠছিল, ঠিক তখনই সিনথিয়া ইচ্ছা করে নিহাদের গায়ের ওপর পড়ে গেছে। সিনথিয়া ভাবলো নিহাদ হয়তো এতে পুলকিত হয়ে ওর প্রতি আকর্ষিত হবে, কিন্তু হলো তার ঠিক উল্টো। নিহাদ বেশ জোরে ধমক দিয়ে সিনথিয়াকে অনেক কথা শোনালো। এই ভার্সিটিতে আসার পর নিহাদকে দেখে সিনথিয়ার প্রথম প্রেমের কথা মনে পড়ল। নিহাদ ওর জীবনের প্রথম প্রেম। ওর বোন সীমার প্রাইভেট টিচার ছিল নিহাদ। সীমাকে বেশ শাসন করে পড়াতো। সিনথিয়া তখন কিশোরী। ওর কিশোরী মনের প্রথম ভালো লাগা ছিল নিহাদ স্যার। কিন্তু নিহাদের কঠিন রাগী স্বভাব আর প্রখর ব্যক্তিত্বের কারণেও কখনোই তা প্রকাশ করতে পারেনি। ভার্সিটিতে যখন নিহাদের সাথে প্রথম দেখা হলো, সিনথিয়া ভাবলো নিহাদ ওকে চিনতে পেরেছে, কিন্তু নিহাদ তো ওর দিকে তাকায়নি পর্যন্ত। পরে নিহাদের বিষয়ে যাবতীয় সকল খোঁজ নিতে গিয়ে জানলো নিহাদ বিবাহিত, আর নিহাদের বউ নিহাদেরই ক্লাসের ছাত্রী। সিনথিয়া প্রথমে ভেবেছিল হয়তো স্যার ছাত্রীর প্রেম ঘটিত কোনো বিয়ে, কিন্তু না, ওদের বিয়ে অনেক বছর আগে হয়েছে। রোজ দুজন একসাথে ভার্সিটিতে আসে, আবার একসাথে যায়। এসব দেখলে রাগে সিনথিয়ার গা জ্বলে। মাঝে মাঝে কথাকে খোঁচা দিয়ে দু চারটা কথাও শোনায়, কিন্তু তুবা সাপের মতো ফস করে ওঠে। কথাকে কিছু বললে কথার বেস্ট ফ্রেন্ড তুবা ওর ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। তুবা মেয়েটাকে আজব লাগে সিনথিয়ার। এত অপরূপ সুন্দরী, অথচ একটা বয়ফ্রেন্ড পর্যন্ত নেই। যদি বয়ফ্রেন্ডই না থাকে তাহলে সে রূপ দিয়ে কি কাজ? তবে সিনথিয়ার সন্দেহ তুবা কথার ভাই শ্রাবণের সাথে সম্পর্কে আছে, কিন্তু সমস্যা হচ্ছে শ্রাবণ তুবার চেয়ে 3 বছরের ছোট। সিনথিয়া ভেবে পায় না তুবার মতো এত সুন্দরী আর বুদ্ধিমতী মেয়েটা বয়সে ছোট ছেলের সাথে রিলেশন কেন করছে। পরক্ষণে সিনথিয়া ভাবলো হতে পারে টাইম পাস। শ্রাবণ দেখতে অনেক সুদর্শন, টাইম পাসের জন্য এসব ছেলেরা পারফেক্ট। সিনথিয়া ভাবলো এখন আমার দুটো কাজ, ইরফানকে হাতে রাখা আর নিহাদ স্যারকে হাত করার চেষ্টা করা। আসরের আজানের কিছুক্ষণ পর ইরফান খাদিজার রুমে দরজার কাছে গিয়ে ডাকলো, আপা, ভিতরে আসবো? কিছুক্ষণ কোনো উত্তর আসলো না। ইরফানও স্থিরভাবে দাঁড়িয়ে রইল। ও জানে এ সময় খাদিজা কোরআন তেলাওয়াত করেন। ভিতর থেকে গুনগুন তেলাওয়াতের আওয়াজ আসছিল। আয়াত শেষ না করে কথা বলা ঠিক না, তাই ইরফান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চোখ বন্ধ করে কোরআন তেলাওয়াত শুনতে লাগলো। ইরফান যখন কোরআন তেলাওয়াত শোনে, ভিতরে তখন এক অদ্ভুত অস্থিরতা অনুভব করে, যেন কেউ ওকে কিছু বলতে চায়। চোখের সামনে আলোক রোশনির মতো কিছু ভাসে। সে কারণে ইরফান কোরআন তেলাওয়াত শোনে না। জবা রোজই নামাজের জন্য ডাকে, কখনো পড়ে, কখনো পড়ে না। ইরফানের ধারণা নামাজ রোজা করলে ও জবার সম্পত্তি পাবার পরিকল্পনা করতে পারবে না। সে কারণে নামাজ রোজা কম করেও। কিছুক্ষণ পর ভিতর থেকে ডাক আসলো, আসো ইরফান। ইরফান ভিতরে গিয়ে বসার পর খাদিজা ওর মাথায় দোয়া পড়ে ফু দিল। ইরফান বলল, কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ। তুমি? ভালো। শুধু ভালো নয়, বলো আলহামদুলিল্লাহ। অনিচ্ছা সত্ত্বেও ইরফান বলল, আলহামদুলিল্লাহ ভালো। বলো কি খবর? জবা বলল, আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ, কিছু কথা বলার ছিল। বলুন। ইরফান, তোমাদের বাড়ি আমি কতদিন আগে এসেছি? 4 বছর আপা। আমাকে কে নিয়ে এসেছে? আমি আপা। কেন? আপনার সাহায্যের প্রয়োজন ছিল তাই। ইরফান, তুমি কি জানো ভালো মানুষ ছাড়া এই পৃথিবীতে কেউ অসহায় কোনো নারী সাহায্য করে না? ভালো মানুষ না হলে মাঝরাতে এক নারীকে রাস্তায় বিপদে দেখে তাকে নিজ বাড়িতে আশ্রয় দিয়ে বোনের মতো স্নেহ করে, মায়ের মতো সম্মান দিয়ে বছরের পর বছর তাকে নিজ গৃহে রাখে না? দীর্ঘশ্বাস ছেড়ে ইরফান বলল, আমি মোটেও ভালো মানুষ না আপা। তুমি ভালো মানুষই ইরফান, কিন্তু শয়তান তোমার মাথা চড়ে বসেছে। মানুষের দুই কাঁধে দুটো ফেরেশতা থাকে জানো? জি জানি। ডান কাঁধে থাকে রকিব, যিনি ভালো কাজ লিখেন, আর বাম কাঁধে থাকে আতিদ, যিনি খারাপ কাজ লেখেন।
সব জেনেও তুমি কিভাবে খারাপ কাজ করছো? কারণ আমি তাদের বিশ্বাস করি না। দীর্ঘশ্বাস ছেড়ে খাদিজা বলল, তুমি কেন নিজেকে এত খারাপ করার চেষ্টা করছো যতটা তুমি নও? জবার কথা ভাবো, যে তোমায় সবচেয়ে বেশি ভালোবাসে। যারার কথা ভাবো, যার পৃথিবী তুমি। আমি অনেক খারাপ, ধারণার বাইরে খারাপ। আবারও দীর্ঘশ্বাস ফেলে খাদিজা বলল, ইরফান, তোমাকে আগেও বলেছি, আজ আবার বলছি, সিনথিয়া মেয়েটা খুবই ধূর্ত। ওকে তুমি যেমন ভাবছো তেমন নয়। তোমাকে টপকেও তোমার সর্বনাশ করবে। আপনি একটা কথা বললেন আপা, আমার সম্পর্কে সব জেনেও আপনি কেন জবাকে বলছেন না? কেন আমাকে শুধরাতে চাইছেন? তুমি আমায় এত সম্মান করে তোমার বাড়িতে কেন রেখেছ? একবার বলেছিলাম, আপনার চেহারা আমার মৃত মায়ের সাথে হুবহু মিলে। আপনাকে দেখলে মনে হয় আমার মাকে দেখছি। আমিও তোমাকে নিজ সন্তানের মতো দেখি। আমি অভাগিত চাইলেও নিজ সন্তানের কাছে যেতে পারবো না। তুমি আমার সন্তান সমতুল্য ছোট ভাই। সে কারণে আমি চাই না আমার ভাইয়ের সংসার ভাঙুক। আমি চাই আমার ভাইয়ের মাথায় যে শয়তান ভর করেছে সে বিদায় হোক। ভাইটা আমার সুস্থ একটা জীবন যাপন করুক। ইরফান হেসে বলল, আমি তো চাই না শয়তান আমার মাথা থেকে দূর হোক, বরং শয়তানির তালে থাকলে আমি ভালো থাকি। নয়তো বোরিং জীবন আমার পছন্দ না। খাদিজা চুপ হয়ে গেল। ইরফান বলল, আর কিছু বলবে না পা? না। আমি যাই। কয়েক প্যাক হুইস্কি খেয়ে ইরফান নিজের স্টাডি রুমে ঝিমুচ্ছে। জবা এসে দেখলো ইরফান চেয়ারে বসেই ঢুলছে। সামনে থাকা বইটা ওর হাতে লেগে নিচে পড়ে গেল। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে জবা বলল, নিশ্চয়ই টেনশনের কিছু হয়েছে, নয়তো এমনটা করতো না। ওর হাত থেকে বই নিচে পড়ে গেছে, অথচ ভ্রুক্ষেপ করছে না। স্ট্রেঞ্জ। অথচ ইরফানের বই মানে ওর আলাদা আরেক দুনিয়া। অনেক বেশি চিন্তিত না থাকলেও ও অ্যালকোহলও নেয় না। কি হয়েছে ওর? জবা ইরফানের কাছে গিয়ে বইটা তুলে টেবিলে রাখলো। দ্য অ্যালকেমিস্ট। এটা ইরফানের সবচেয়ে পছন্দের বই। কেন পছন্দ তা জবা জানে না। জবা ওকে ধরে বলল, রুমে চলো। ইরফান ওকে ধরে রুমে গিয়ে নেশা নেশা কণ্ঠে বলল, অনেকদিন পর আজ কয়েক পেক খেলাম। প্লিজ জান, রাগ করো না। একটু টেনশন কমাতে চাইছিলাম। কি হয়েছে বলো? আমার এত বছরের স্বপ্নের প্রজেক্টটা বন্ধ হয়ে যাচ্ছে। কেন? মন্ত্রী সাহেব মোটা অঙ্কের টাকা ঘুষ চায়, যেটা দিতে চাইছি না। তাছাড়া এত টাকা ঘুষ দিলে আমি কাজ করব কি দিয়ে? কত চায়? 5 কোটি। জবা ইরফানকে জড়িয়ে ধরে বলল, দুদিনের মাঝে ব্যবস্থা হয়ে যাবে। তুমি প্লিজ টেনশন ফ্রি থাকো। মন্ত্রী সাহেবকে আমি সামলে নিব। ইউ জাস্ট রিল্যাক্স। জবা তীক্ষ্ণ চোখে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, এ পৃথিবীতে আমি ব্যতীত তোমাকে কষ্ট দেওয়ার অধিকার কারণেই। ওই 2 টাকার মন্ত্রীর সাহস কি করে হয় তোমার কাছে ঘুষ চাইবার? ও ভুলে গেছে তুমি জবা চৌধুরীর হাজবেন্ড। ওকে শীঘ্রই আমি সেটা মনে করিয়ে দিব। ঘুষ ওর পাছায় না ভরছি, তবে আমিও জবা চৌধুরী না। জবা ইরফানের কপালে চুমু খেয়ে বলল, ঘুমিয়ে পড়ো। তোমার টেনশন কমানোর দায়িত্ব এখন আমার। ইরফান জবার কোমর জড়িয়ে বলল, তুমি এত সুন্দর কেন? এত সুন্দর করে কথা বলো কেন? তোমায় দেখলেই আমার নেশা লাগে, ঘোর লেগে যায়। এত কেন ভালোবাসি তোমায়? জবা স্মিথ হেসে বলল, ইরফান, এখন ঘুমাও। ঘুমানোর আগে বইয়ের ডিউটি পালন করি। নো ইরফান, নেশা অবস্থায় তুমি জঙ্গলি হয়ে যাও। আমি অত ওয়াইল্ড লাভ নিতে পারি না। ইরফান জবার কথা শুনল না। অসীম আদর আর সাহসী স্পর্শে কাবু করে ফেলল জবাকে। সকালবেলা যারাকে স্কুলের জন্য তৈরি করার সময় যারা বলল, মা তোমার গলায় গালে লাল দাগ কেন? জবা কি বলবে ভেবে পেল না। রাগে চোখে ইরফানের দিকে তাকালো। ইরফান কানে হাত দিয়ে ইশারায় বলল, সরি। জবা যারাকে বলল, মা, কাল রাতে মশায় কামড় দিয়েছিল তাই। মশা কি অনেক বড় ছিল? হ্যাঁ মা, অনেক বড় মশা। ইরফান যারাকে নিয়ে স্কুলে গেল। জবা গেল খাদিজার কাছে। খাদিজা তখন তসবি গুনছে। জবা তার কাছে গিয়ে বলল, আপা কি বেশি ব্যস্ত? না। বসো জবা। কথাটা বলে জবার দিকে তাকে মুচকি হাসলো খাদিজা। দুষ্ট স্বরে বলল, আমার ভাই বুঝি একটু বেশিই দুষ্টু? জবা হেসে বলল, আপনার ভাই দুষ্টু না, বরং জংলি। হাসলো খাদিজা। বলল, ভালো, খুব ভালো। তা তুমি কিছু বলতে এসেছিলে? আপা কিছু জানাচ্ছিল। হ্যাঁ বলো।
আপনার বিষয়ে আমি কখনো কিছু জানতে চাইনি। বলুন তো কেন? কেন? কারণ ইরফান আপনাকে আপা ডাকে, মায়ের মতো সম্মান করে। যেখানে ও আপনাকে এত সম্মান করে সেখানে আপনার অতীত ঘেঁটে আমি আপনাকে ছোট করতে চাইনি। তবে আপনার প্রতি আমি বেশ কৌতূহলী। কেন? জবা কিছু সময় মৌন থেকে বলল, আপা, গতকাল রাতে আপনার রুমে যে লোকটি ছিল সে কে? খাদিজা বেশ চমকালো। চোখে মুখে ভয় আর আতঙ্ক ফুটে উঠল। যেন ভয়ে বেশ জমে গেল। তবে জবা বেশ স্বাভাবিকভাবে আবার জিজ্ঞেস করলো, কে ছিল আপা? খানিক অস্থিরতায় হড়বড় করে খাদিজা বলল, কোন লোক? কার কথা বলছো? কাল রাতে যে এসেছিল। হয়তো তখন 3টা বাজে। তার মুখ ভর্তি দাড়ি, গায়ে কালো পাঞ্জাবি ছিল। দাড়ির কারণে চেহারা স্পষ্ট দেখা যায়নি। সে আপনার রুম থেকে বের হয়ে আপনার রুমের পাশের বারান্দার দরজা দিয়ে চলে গেছে। এসব তোমাকে কে বলেছে? জবা শান্ত কণ্ঠে বলল, কেউ বলেনি আপা, আমি নিজ চোখে দেখেছি। গতকাল রাতে 3টার দিকে কিছু কাজে নিচে এসেছিলাম, তখনই আমি দেখেছি। লোকটা কে আপা? আমি আপনাকে খারাপ ভাবছি না, বা কোনো অপবাদও দিচ্ছি না। আপনি সত্যি বলুন, আমি বিশ্বাস করে নিব। দয়া করে মিথ্যা গল্প বানাবেন না। কারণ এতদিনে আপনার আমাকে এতটুকু চেনার কথা যে আমি তদন্ত না করে কোনো বিষয় হুট করে বিশ্বাস করি না। আপনার বলা কথার ওপর বিষয়টা আমি খতিয়ে দেখব। খাদিজা কাপা কণ্ঠে অস্ফুট স্বরে বলল, সে আমার স্বামী। জবা অবাক হলেও শান্ত রইল। ওর বিস্ময় প্রকাশ করল না। জবা এমনই, ওর বিস্ময় কখনো প্রকাশ করে না। সবসময় কেমন ঠান্ডা মেজাজের থাকে। কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলে আসে। শীতল কণ্ঠে জবা জিজ্ঞেস করলো, আপনার স্বামী তো মৃত ছিল, তাহলে জীবিত হলো কি করে? সে মৃত ছিল না, কিন্তু নিখোঁজ ছিল। আপনিই বলেছিলেন সে মারা গেছে। আসলে তার উপর ক্ষোভ থেকে আমি তখন সবাইকে বলতাম সে মৃত। এটা কোনো কথা? রাগের কারণে আপনি একজন জীবিত মানুষকে সবার কাছে মৃত করে দিলেন। আসলে তখন নিজের ভিতরে রাগটা এত বেশি ছিল যে কি বলেছি নিজেই বুঝতে পারিনি। এখন কি রাগ নেই? রাগ নেই বলেই কি গভীর রাতে আপনার সাথে দেখা করতে এসেছিল? খাদিজা কি বলবে ভেবে পেল না। অত্যন্ত লজ্জিত ভঙ্গিতে বলল, সে আমাকে খুঁজতে খুঁজতে গ্রাম থেকে এখানে এসেছে। সে আবার আমাকে ফেরত নিতে চায়। তো এ কথা তো দিনে এসেও বলা যেত। গভীর রাতে চোরের মতো এসে কেন বলতে হবে? খাদিজা কিছুক্ষণ চুপ করে রইল, যেন কি বলবে কথা খুঁজে পাচ্ছে না। জবা তার হাতে হাত রেখে আশ্বস্ত করে বলল, আপা, আমাকে শুরু থেকে আপনার ঘটনা বলুন। কোনো সমস্যা থাকলে তাও বলুন। আমি আপনার সমস্যা সমাধানে সহায়তা করব। খাদিজা ডুকরে কেঁদে উঠল। বলল, আমি মস্ত বড় অন্যায় করে ফেলেছি। কিন্তু বিশ্বাস করো, আমি কোনো পাপ করিনি। রাতে সে আসলো, আমি নোংরামি করিনি। শান্ত স্থির কণ্ঠে বলল, পুরোটা বলুন। আজ তোমাকে আমার জীবনের ঘটনা বলছি। কেন আমি আজ তোমার বাড়ির আশ্রিতা তা বলছি। বলুন। মাদ্রাসা থেকে এইচএসসি পাশ করার পর আমার বিয়ে হয়েছিল। আমার স্বামী মাদ্রাসার শিক্ষক ছিলেন। আমাদের সংসার বেশ ভালোই চলছিল। অনেক বছর এভাবে চলে গেল। আমি 2 সন্তানের জননী হলাম। আমার ছেলের নাম আলামিন আর মেয়ের নাম আয়েশা। আমার বাকিটা বলার আগে হন্তদন্ত হয়ে ইরফান বাড়ির ভিতরে ঢুকে জবাকে ডাকতে লাগলো, জবা, জবা। জবা দ্রুত বাইরে বের হয়ে বলল, কি হলো? এত জোরে ডাকছো কেন? জান, তোমার ফোন কোথায়? রুমে। এটা কোনো কথা? তোমার বাবা তোমাকে বারবার কল দিয়ে পাচ্ছে না। আমি তোমাকে কল দিয়ে পাচ্ছি না। ঘরের ল্যান্ডলাইনে কল করে দেখি কল ঢুকছে না। জবা খানিক চিন্তিত হয়ে বলল, কোনো সমস্যা ইরফান? ল্যান্ডলাইনের তার গতকাল ছিঁড়ে গিয়েছিল। কিন্তু তুমি যারাকে নিয়ে স্কুলে না গিয়ে ফিরে এলে যে? জলদি তৈরি হও। কেন? তোমার ফুফু আম্মা মারা গেছেন। জবা কিছু সময় চুপ থেকে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাকে বলল? তোমার ফুফাতো ভাই ইনান কল করে বলল। জবা খানিক সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, ইনান তো 1 নম্বরে মিথ্যুক। ও যা বলে তার 99.999% মিথ্যা। ইরফান মুখ বোচা করে বলল, 0.001% তো সত্যি। হ্যাঁ, তবে ওর কথা আলাদা। ওর মধ্যে সত্যির কিছু নেই। জবা ওর ফুফু হালিমা বেগমকে কল করলো। কল কেউ রিসিভ করলো না।
তারপর ওর ফুফাতো বোন হাফিজাকে কল করলো। কল রিসিভ করে হাফিজা কান্নায় ভেঙে পড়ে বলল, জবা, মা তো আর নাই। জবা নিশ্চিত হয়ে বলল, খবর সত্যি, চলো আমরা তৈরি হয়ে বের হই। আমাদের হয়তো ওখানে 2-3 দিন থাকতে হবে। ইরফান বলল, আমি তো থাকতে পারবো না, আমার অফিসে এত এত কাজ। ঠিক আছে, তুমি চলে আসো, আপাতত যাই। জবা খাদিজাকে বাড়ির খেয়াল রাখতে বলে বের হলো। নিস্তরঙ্গ দিঘিতে ছোট্ট ঢিল পড়ল, অনেকক্ষণ ঢেউ ওঠে। হালিমা বেগমের মৃত্যুতে তার আপনজনদের মাঝে যতটা ঢেউ ওঠার কথা তা উঠল না। সবাই যেন মৃত্যুটাকে খুব স্বাভাবিক হিসাবে মেনে নিয়েছে। হালিমা বেগমের বড় মেয়ে হাফিজা একা ঘন্টাখানেক কেঁদেছিল। তাছাড়া কেউ চোখের পানি ফেলেছে বলে সন্দেহ। সবচেয়ে অবাক করার বিষয় হলো ইনানের অবস্থা দেখে মনে হচ্ছে হালিমা বেগমের মৃত্যুতে বেশ উচ্ছ্বসিত সে। এর কারণটা অজানা, অথচ সে হালিমা বেগমের সবচেয়ে ছোট সন্তান। ওকে হালিমা বেগম সবচেয়ে বেশি ভালোবাসতেন, আহ্লাদ করতেন। অথচ সেই ছোট ছেলে মায়ের মৃত্যুতে দুফোঁটা চোখের জল তো ফেলছেই না, বরং তার হাবভাবে মনে হচ্ছে সে খুব আনন্দিত, যেন কেউ মরে যাওয়া খুব আনন্দের বিষয়। অথবা মায়ের মৃত্যু খুবই স্বাভাবিক। মৃত্যু শোক এ বাড়িতে তেমন বিষণ্ণতা নামাতে না পারল। হালিমা বেগমের বড় ছেলের আগমনে পরিবেশ উৎসব মুখর হলো। সবার মুখে মলিনতা, কান্নার ছাপ মুহূর্তেই যেন মুছে গেল। হালিমা বেগমের বড় ছেলে ফারিস 3 বছর পর দেশে ফিরেছেন বাচ্চা নিয়ে। তিনি বিবাহিত নন, কিন্তু তার বাচ্চা আছে। বাচ্চাটা সে দত্তক নিয়েছে। বাচ্চা ছেলেটির বয়স 7 বছর। ফারিসের আগমনে হয়তো সবাই হালিমা বেগমের মৃত্যু ভুলে আনন্দ করছে। ফারিস হালিমা বেগমের মেজো সন্তান হলেও তার 3 পুত্রের মধ্যে সে বড়। সবচেয়ে বড় তার মেয়ে হাফিজা, দ্বিতীয় ফারিস, তৃতীয় ফরহাদ, আর একেবারে ছোট ইনান। এরা 3 ভাই 3 পদের। এক একজনের নেচার স্বভাব সম্পূর্ণ ভিন্ন। হালিমা বেগমের সাথে ওদের স্বভাবের কোনো মিল নেই। এমনকি হালিমা বেগমের স্বামীও তার মৃত্যুতে তেমন কষ্ট পাচ্ছে বলে মনে হয় না। তিনি ভাবলেশহীন কষ্টহীন হয়ে তার দাফনের ব্যবস্থা করছেন। নিজে তাকে কবরে নামিয়েছে, তার কবরে মাটি দিয়েছে। দাফনের পর তিনি অবশ্য অনেকক্ষণ কবরের পাশে বসেছিল। এছাড়া তাকে কোনো কিছু করতে দেখা যায়নি। না চোখের জল ফেলেছে, না মুখ ভার করেছে। দিব্যি সবার সাথে হেসে হেসে কথা বলছে, নাস্তা পানি দিচ্ছে। পরশু হালিমা বেগমের মৃত্যু উপলক্ষে বিশাল খাবার দাবারের আয়োজন করা হয়েছে। 3,000 মানুষের বাজেট। এখন বিষয়টা শোকের না হয়ে আনন্দের হয়ে গেছে। সবাই হাসি মজা করছে, জমিয়ে খাওয়া দাওয়া করছে। প্রায় সব রুমেই গল্পের আসর বসানো। জবা খানিক বিরক্ত এসবে। ভদ্রতার খাতিরে এ বাড়ি থেকে যেতেও পারছে না। তবে যারা বেশ খুশি, সে তার সমবয়সী অনেক বাচ্চা পেয়ে বেশ আনন্দে খেলাধুলা করছে। হালিমা বেগম মানুষ হিসাবে চমৎকার ছিলেন, ভীষণ আবেগী মানুষ ছিলেন। কথায় কথায় কান্না করা তার স্বভাব ছিল। কান্না করার উপরে সে অনায়াসে পিএইচডি করেছে। তার কান্না করার স্বভাব এতটাই ছিল যে তরকারিতে লবণ হলেও সে কাঁদত। ভাত খেতে বসে তরকারি বেশি গরম হলেও সে কাঁদত। শিশুর মতো সরল মন ছিল তার। যদি যুক্তিতর্কের কথা বলি, তাহলে হয়তো বলা যায় হালিমা বেগম নিজেই সবার কান্না একা কেঁদেছেন। সেই কারণে আজ তার মৃত্যুতে কাঁদার লোক নেই। কথায় কথায় কান্না করা হালিমা বেগমের ছেলে মেয়েগুলো কেমন যেন হয়েছে। তারা সহজে কাঁদে না। কঠিন থেকে কঠিনতম ব্যথাও তারা কাঁদে না। বিশেষ করে হালিমার বড় ছেলে ফারিস। তার মতো শক্ত মনের মানুষ জবা কখনো দেখেনি। সবসময় তার মুখের অভিব্যক্তি কঠিন হয়ে থাকে, যেন তার সামনে যে আছে তাকে এক্ষুনি বকে দিবে। কাউকে ধমক দিয়ে কথা বলে না, সবসময় শান্ত স্বরে সবার সাথে কথা বলে। ধীরস্থির বুদ্ধিসম্পন্ন লোক সে। জবা বাগানে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর ওর মেয়েকে খেলতে দেখছে। দূর থেকে একজোড়া চোখ মুগ্ধ হয়ে জবাকে দেখতে লাগলো। সে ফারিস। জবার কারণে ফারিস ওর মাকে ঘৃণা করে। তার কারণেই ফারিসের জীবন থেকে জবা হারিয়ে গেছে। ফারিস যখন থেকে বুঝেছে ভালোবাসা কি, তখন থেকে জবাকে ভালোবেসেছে। অথচ ওর মায়ের কারণে পাওয়া হলো না জবাকে। দূর থেকে জবাকে দেখে ফারিস মনে মনে বলল,
বয়সের ছাপ তোকে ছুঁয়ে দিতে পারেনি, কমেনি তো লাবণ্যতা। তোকে দেখলে কে বলবে তুই এই বাচ্চার মা? আচ্ছা জবা, কখনো কি মনের কোনো কোণে আমার জন্য ভালো লাগা তৈরি হয়নি তোর? পরক্ষণে নিজের প্রতি তাচ্ছিল্য হাসলো ফারিস। ও তো কখনো জবাকে ওর মনের কথা বলেইনি, কখনোই বুঝতে দেয়নি ওর ভালো লাগা। এ পৃথিবীতে ফারিস একজনের কাছে নিজের মনের কথা বলতো, সে ছিল ওর মা। সে সব জেনেও ফারিসের সাথে সবচেয়ে বড় বেইমানি করেছিল। যতদিনে মায়ের চালাকি ধরতে পারত, ততদিনে জবা ইরফানের প্রেমে হাবুডুবু খাচ্ছে, এমনকি নিজে নিজে বিয়েও করে নিল। এটা ছিল ফারিসের জীবনের সবচেয়ে বড় গোপন কষ্ট। এ কষ্ট থেকে বাঁচতেই দেশ ছেড়েছিল ফারিস, কখনো বিয়ে করেনি আর। তবে মনে মনে ভেবে রেখেছিল, জবা যেদিন মা হবে সেদিন ফারিস বাবা হবে। সে কারণে যখন শুনেছিল জবা প্রেগনেন্ট, ও দেশে চলে আসে। দেশে একটা বাচ্চা দত্তক নেওয়ার চেষ্টা করে। জবার বেবি হওয়ার মাসখানেক আগে এক রাস্তার পাগলের বাচ্চা হয়। সেই বাচ্চা ছেলেটাকে দত্তক নেয় ফারিস। জবার মেয়ের জন্ম তারিখ আর ফারিসের ছেলে ফিরনাসের জন্ম তারিখ একই রেখেছে ফারিস। এমনকি ফারিসের মায়ের নামের স্থানে জবার নাম দেওয়া আছে। সেটা এ পৃথিবীতে ফারিস ব্যতীত কেউ জানে না। ফিরনাসের বয়স যখন 4 বছর, তখন ওকে নিয়ে আবার পাড়ি জমায় দূর প্রবাসে। তারপর আর দেশে আসেনি। দেশের তেমন কারোর সাথে যোগাযোগও ছিল না। ওর পরিবারের সাথে মাঝে মাঝে কথা হতো, কিন্তু মুখ ফুটে কখনো কাউকে জিজ্ঞেস করেনি জবা কেমন আছে। জবার সাথে কথাও বলেনি। ফারিসের খুব ইচ্ছা করছে জবার কাছে গিয়ে ওর সাথে কথা বলতে, কিন্তু জবার সাথে অভিমানের এক অদৃশ্য দেয়াল তৈরি করে রেখেছে। ও নিজ থেকে কখনোই জবার সাথে কথা বলবে না। দূর থেকে ফারিসকে দেখে জবা কাছে এসে বলল, কেমন আছেন ভাইয়া? ফারিস হালকা হাসার চেষ্টা করলো, কিন্তু হাসতে পারছে না। অদ্ভুতভাবে ফারিস খুব ঘামছে, অথচ ওর খুব শীত করছে, যেন তরতর করে জ্বর বাড়ছে। অথচ এক মুহূর্ত আগেও ও সুস্থ ছিল। জবার সাথে কত বছর পর কথা হলো। হ্যাঁ, 4 বছর 3 মাস 8 দিন। ফারিস যখন দেশ ছেড়েছিল তার মাস দেড়েক আগে জবার সাথে দেখা হয়েছিল। জবা তখন হেসে সুন্দর করে কথা বলেছিল। সেদিনও ফারিসের গা কাঁপিয়ে জ্বর এসেছিল। সেই জ্বর টাইফয়েড পর্যন্ত গড়িয়েছিল। জ্বরের ঘোরে ফারিস কেবল বারবার বলেছিল, আমার এত বড় ক্ষতি কেন করলে মা? জবাকে কেন আমার হতে দিলে না? ছেলের এহেন অবস্থা দেখে হালিমা বেগম ডুকরে কেঁদেছিলেন। তিনি সত্যিটা বলতে পারেননি ছেলেকে। সত্যিটা বললে তার ছেলে হয়তো আরো কষ্ট পেত। জবা আলতো করে ফারিসের হাতে ধাক্কা দিয়ে বলল, কি হলো ফারিস ভাই, কথা বলছেন না কেন? ফারিস কি বলবে ভেবে পেল না। জবারে হালকা স্পর্শ শরীরে বিষের মতো দহন ছড়িয়ে দিয়েছে। ফারিসের সারা শরীর কাঁপতে লাগলো। অস্বাভাবিক মাত্রায় শীত করতে লাগলো। মনে হচ্ছে এখনই পড়ে যাবে। জবার প্রশ্নের উত্তর না দিয়ে অগোছালো পায়ে হাঁটতে গিয়ে পড়ে যেতেই নিবে, অমনি জবা দুহাতে জাপটে ধরল ফারিসকে। ওর মনে হলো এখনই দম বন্ধ হয়ে মরে যাবে। ফারিস বিড়বিড় করে বলল, জবা আমার শরীর প্রচন্ড খারাপ লাগছে, আমি রুমে যাব। আমি ধরে নিয়ে যাই? ফারিস কঠিন চোখে তাকিয়ে কঠিন ভাবে বলল, না। ওর চোখের কাঠিন্য উপেক্ষা করতে পারল না জবা। হাত ছেড়ে দিল। ফারিস এলোমেলো ভঙ্গিতে হেঁটে নিজের রুমে গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। মনে মনে বলল, যখন থেকে মেয়েটাকে ভালোবাসা শুরু করেছি, তখন থেকে ওকে দেখলেই জ্বর আসার একই ভয়াবহ রোগ হয়েছে আমার। জবা আজ এসেছে মন্ত্রী সাহেবের বাড়িতে। জবাকে দেখে মন্ত্রী সাহেব ঘেমে নে একাকার। জবা বেশ শান্ত ভঙ্গিতে তার সামনে বসলো। জবার পরনে মিষ্টি কালারের এক রঙের জর্জেট শাড়ি, পায়ে দামি হিল। জবা মন্ত্রী মহোদয় এহসান সাহেবের দিকে তাকিয়ে বলল, আমাকে চিনতে পেরেছেন মন্ত্রী সাহেব? কপালে জমা বিন্দু বিন্দু ঘাম মুছে এহসান সাহেব বললেন, তোমাকে কিভাবে ভুলি মা? জবা পায়ের হিলটা খুলে ওর সামনে থাকা টি টেবিলে সজোরে আঘাত করলো। মুহূর্তে টেবিলটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। জবা তবুও বেশ শান্ত ভঙ্গিতে বসে বলল, ইরফান চৌধুরী আমার স্বামী। তার কাছে ঘুষ চাইবার আগে আমার কথা মনে পড়েনি আপনার? আমি জানতাম না ইরফান চৌধুরী তোমার স্বামী। এখন জেনেছেন? হ্যাঁ। তাহলে সে অনুসারে কাজ করুন। ভুলে যাবেন না আমি জয়নুল আবেদিনের একমাত্র কন্যা, জবা চৌধুরী।
আমার এক কথা আপনাকে মন্ত্রিত্ব থেকে সরানো একটা ফোনের ব্যাপার জাস্ট। জবা যেমন শান্ত ভঙ্গিতে এসেছিল তেমন শান্ত ভঙ্গিতে চলে গেল। প্রচন্ড জ্বর আসলো ফারিসের, শরীর যেন পুড়ে যাবে এমন জ্বর। যেই ওর গায়ে হাত দেয় সেই আঁতকে ওঠে। সবাই বেশ চিন্তিত হয়ে পড়ল। এত বছর পর দেশে ফিরে ছেলেটা জ্বর বাঁধিয়ে ফেলল। ফারিসের বাবা মোস্তফা হোসেন বললেন, অনেক বছর পর আবহাওয়ার পরিবর্তনে হয়তো এমন হয়েছে। ফারিসও বাবার কথায় সম্মতি জানালো। নয়তো শুধু জবার স্পর্শে জ্বর কিভাবে আসে? ও কি ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা যে ও ছোঁয়ার সাথে সাথে জ্বর হবে? ফারিসের ছেলে ফিরনাস বাবার কাছ থেকে সরছে না। যখন থেকে শুনেছে ওর বাবার অনেক জ্বর, তখন থেকে বিছানায় বসে ফারিসের হাত ধরে রেখেছে। মুখে চিন্তার ছাপ, চোখে পানি টলমল করছে। যারা ফিরনাসের কাছে এসে বলল, চিন্তা করো না, তোমার বাবা ঠিক হয়ে যাবে। যারার কথার প্রত্যুত্তরে ফিরনাস কেবল চুপ করে রইল। ও মনোযোগ দিয়ে বাবার মাথায় হাত বুলাতে লাগলো, কপালে চুমু খেলো। ফারিস ছেলের উদ্বেগ বুঝতে পেরে বলল, বাবা, আমি ঠিক আছি, সামান্য জ্বর, ঠিক হয়ে যাবে, জাস্ট রিল্যাক্স বাবা। ফিরনাস তাও ওর মাথায় হাত বুলাতে লাগলো। ফারিসকে ডাক্তার দেখে গেলেন, সাথে কিছু টেস্টও দিয়ে গেলেন আগামীকাল গিয়ে করানোর জন্য। বললেন, তেমন ভয়ের কিছু না, ওষুধ দিয়েছি, ঠিক হয়ে যাবে, তাও বেটার হয় টেস্টগুলো করিয়ে নিলে। ডাক্তার যাওয়ার পর ফিরনাস বাবার বুকে মাথা রেখে বলল, তোমার কি খুব কষ্ট হচ্ছে বাবা? না বাবা, আমাদের মা থাকলে ভালো হতো, তাই না বাবা? কেন বাবা? তাহলে সে তোমার দেখাশোনা করতে পারতো, আমাকে আদর করত। আমার দেখাশোনার জন্য তো তুমি আছো বাবা। তাও মা থাকলে ভালো হতো, আমি তো ছোট। তোমার মা চাই বাবা। চাইলেই কি সব পাওয়া যায় বাবা? চাইলেই কি আমি মা পাবো? দীর্ঘশ্বাস ছেড়ে ফারিস বলল, ঠিক বলেছ, চাইলেই সব পাওয়া যায় না। যদি যেত তাহলে তোমার মা থাকতো। ফিরনাস বাবাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার না হওয়া সেই মাকে খুব মিস করো বাবা। ভীষণ। মা কেমন বাবা? ভীষণ ভালো। দেখতে কেমন? খুবই সুন্দরী, চোখে মুখে রানীর মতো আভিজাত্য। চাল চলন কথাবার্তায় বোঝায় সে যেন কোনো রাজ্যের রানী। অবশ্য সে রানী, পুরো একটা রাজ্য, রাজা, রাজকুমারী, দাস দাসী সব আছে তার। নক্ষত্রের মতো প্রজ্বলিত সে, প্রখর তেজ তার। তবে আমি কেবল দূর থেকে তাকিয়ে দেখতে পারি, কাছে যেতে পারি না, ছুঁয়ে দিতে পারি না। ভাবি যদি তার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, তার তেজে ছাই হয়ে যায়। ফিরনাস ফারিসের উপমাযুক্ত কথা তেমন কিছুই বুঝলো না, তবে এতটুকু বুঝলো, ওর মা অনেক সুন্দরী। রাতে জ্বরের ঘোরে ফারিস স্বপ্ন দেখলো, জবা ওর খুব কাছে এসেছে, ওকে জড়িয়ে ধরেছে। এটা দেখার কিছুক্ষণ পর ঘাম দিয়ে ফারিসের জ্বর ছাড়লো। ঘুম ভেঙে দেখলো সারা শরীর ঘামে ভেজা। ফারিস উঠে শার্ট খুললো। শার্ট ঘামে ভিজে গেছে। এসি অন করা দরকার, কিন্তু পারছে না। এই ঠান্ডা আবহাওয়ায় এসি চালালে ফিরনাসের ঠান্ডা লাগবে। ফারিস খালি গায়ে রুমের বাইরে গেল। ভাবলো একটু হাঁটাহাঁটি করলে, বাইরের হাওয়া লাগলে ভালো লাগবে। রুম থেকে বের হয়ে করিডোরে গিয়ে আচমকা থমকে গেল একটা ছায়ামূর্তি দেখে। ফারিস মৃদু শব্দে ডাকলো, কে ওখানে? জবা খানিকটা হতচকিত ভঙ্গিতে বলল, আমি। ভারী কণ্ঠে ফারিস বলল, আমি কে? জবা আড়াল থেকে বেরিয়ে আলোয় আসলো। মৃদু হেসে বলল, আপনার জ্বর কমেছে ফারিস ভাই। ফারিস হালকা ধাক্কা খেলো জবাকে দেখে। পরনে ঢোলা প্লাজো আর শার্ট, চুল দুই পাশে বেনি করা, কানে হীরার টপ, গলাও হীরার লকেট, নাকে ছোট্ট বিন্দুর মতো নাকফুল, হাতে ঘড়ি। ওকে দেখে মনে হচ্ছে না ও বিবাহিত কোনো মহিলা, মনে হচ্ছে সেই কিশোরী জবা, যাকে দেখে ফারিস হাজারবার ক্ষণে ক্ষণে প্রেমে পড়ত। জবা আবার জিজ্ঞেস করলো, আপনার জ্বর কমছে? ফারিস সান্নিধ্যে ফিরে পেয়ে বলল, হ্যাঁ। এই শেষ রাতে তুই এখানে? ঘুম আসছিল না, তাই ভাবলাম একটু হাঁটি। ইরফান সাহেব কোথায়? ও বাড়িতে। আচ্ছা, আপনার ছেলে ঘুমাচ্ছে? হ্যাঁ। মিষ্টি ছেলে আপনার, খুব লক্ষ্মী আর বুদ্ধিমান। এমন স্মার্ট আর গোছানো বাচ্চা আমি খুব কম দেখেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার ফিরনাস খুব গোছানো। জবা হালকা হেসে বলল, চা খাবেন? এখন চা কে বানাবে? আমি বানাবো। আমি ভালো চা বানাই। ইরফান বলে পৃথিবীর বেস্ট চা আমি বানাই।
জবা চা বানাবে শুনে খেতে ইচ্ছা করলো। ইরফানের নাম শুনে মুহূর্তে সে ইচ্ছা গায়েব হয়ে গেল। বলল, না, এত রাতে চা খেলে ঘুম হবে না। জবা বলল, আচ্ছা, আপনি প্লিজ শার্ট পরে আসুন। এমন খালি গায়ে আপনাকে দেখে আমি অভ্যস্ত না। ফারিসের মনে পড়ল ও খালি গায়ে বের হয়েছিল। জবাকে দেখে এতটাই বিভোর হয়েছিল যে বিষয়টা ভুলে গিয়েছিল। ফারিস চট করে রুমে গিয়ে পাতলা শার্ট পরে নিল। শার্ট পরে বের হয়ে দেখলো জবা সেখানেই দাঁড়িয়ে আছে। ফারিসকে দেখে বলল, একটা কথা বলি। বল। এই হালকা আকাশি কালার শার্টে আপনাকে চমৎকার লাগছে ভাইয়া। আপনি সত্যি অনেক হ্যান্ডসাম। ফারিস হালকা হাসার চেষ্টা করলো, কিন্তু ওর গম্ভীর মুখে হাসি কেন যেন ফোটে না। জবাকে হারানোর পর তো একদমই ফোটে না। ফারিস বলল, এখন কি তুইও ঢপ মারা শিখেছিস? মোটেও না। আপনি সত্যি অনেক হ্যান্ডসাম। আপনার যে বউ হবে সে খুব লাকি হবে। সে লাকি হতো কিনা জানি না, তবে তাকে পেলে আমি হতাম। ও হ্যাঁ, সবার কাছে শুনলাম আপনি কাউকে ভালোবাসতেন। হু ইজ দ্য লাকি গার্ল? জেনে কি হবে? আমরা জানতে পারি না যে কখনো আমার জীবনে আসার নয়। তাকে নিয়ে কথা বলে, তার কথা সবাইকে বলে তার সম্মানহানি আমি করতে পারবো না। কেন? সে আপনার জীবনে আসার নয়? তার বিয়ে হয়েছে অনেক আগে। সে স্বামী, সংসার, সন্তান নিয়ে খুব খুশি। এখন তার নাম বলে সবার কাছে তাকে হেয় করতে চাই না। বাহ, তা সে তো বিয়ে করেছে, তাহলে আপনি কেন করছেন না? আমি তার স্থান কাউকে দিতে পারবো না। সে কারণে চিরকুমার থাকার সিদ্ধান্ত নিয়েছে। এটা কেমন কথা? সে তো বিয়ে করে সুখে আছে, তাহলে আপনি কেন জীবনে কষ্ট পাবেন? আমি তো কষ্টে নেই। আমার ফিরনাসকে নিয়ে ভালো আছি। শুধু ক্ষণে ক্ষণে বুকের ভিতরটা কে যেন চেপে ধরে। মনে হয় কেউ শ্বাসনালী আটকে রেখেছে। মেয়েটা কি হারিয়েছে সে হয়তো জানে না। সে কি হারিয়েছে জানি না, কিন্তু আমি আমার জীবনের সকল রং হারিয়েছি। ইস, মেয়েটার জন্য আফসোস হচ্ছে। এত ভালোবাসার মানুষটাকে পেল না। সে কি আফসোস করে? কিভাবে আফসোস করবে? সে হয়তো জানতোই না আমি তাকে ভালোবাসি। সে কি? আপনি বলেননি? সুযোগ হয়নি। হয়তো বা সে জেনেও প্রতারণা করেছে। কেন বলেননি? যখন সুযোগ ছিল তখন অনেক কিছু ভেবে বলতে পারিনি। আর যখন বলতে চাইলাম তখন সে অন্য কারো। জবা বিমর্ষ কণ্ঠে বলল, ওহ, তা তো অনেক বছর আগের কথা। এবার আপনি বিয়ে টিয়ে করে নিজের জীবন সুন্দর করে পরিচালনা করুন। বিয়ে? এই জীবনে বিয়ে আর সম্ভব নয়। মানুষ ভালোবাসে, সে ভালোবাসা কখনো কখনো হারিয়ে যায়। তারপর কিন্তু মানুষ আবার নতুন করে ভালোবাসে, জীবন সাজায়, সুন্দরভাবে বাঁচে। আমি ভালোবেসেছি, কিন্তু তাকে হারিয়ে ফেলেছি। তবে আমার জীবন অগোছালো নয়, খুব সুন্দর একটা জীবন হয়েছে আমার। আমার ছেলেকে নিয়ে আমি খুবই ভালো আছি। এখন আর জীবন গোছানোর জন্য কাউকে দরকার নেই। জবা আফসোস করে বলল, ইস, মেয়েটা কি হারালো, নিজেও জানে না। আচ্ছা, আপনি মেয়েটাকে সরাসরি বলেননি কেন? সাহস হয়নি? কেন? আপনি তো এত সাহসী। কত নির্ভীক কাজ করেছেন লাইফে। স্কুবা ডাইভিং, স্কাই ডাইভিং, আমাজন জঙ্গলে গিয়ে 3 মাস থাকলেন। কত সাহসী ছবি তুলে পুরস্কার পেলেন। এত সাহসী কাজ করতে পারলেন, অথচ একটা মেয়েকে মনের কথা বলার মতো সাহস জোটাতে পারলেন না। আমার মতে নিজের সুপ্ত অব্যক্ত অনুভূতি ভালোবাসার মানুষের কাছে ব্যক্ত করার মতো নির্ভীক কাজ আর কিছু নেই। এর চেয়ে মাঝ সমুদ্রে ঝাঁপ দিয়ে স্কুবা ডাইভিং করা সহজ, অথবা 10,000 ফিট উপর থেকে ঝাঁপ দিয়ে স্কাই ডাইভিং করাও অতি সহজ। আমাজন বনে গিয়ে মাসের পর মাস থাকা সহজ। জবা কিছুক্ষণ চুপ থেকে বলল, মনের ভাষা ব্যক্ত করা অতি সহজ ফারিস ভাই। স্কুবা ডাইভিং, স্কাই ডাইভিং করা বা আমাজন বনে গিয়ে থাকা প্রাণের ভয় থাকে। মনের ভাষা ব্যক্ত করায় প্রাণের ভয় থাকে না, তার চেয়ে বেশি থাকে জবা। এসব করতে গিয়ে প্রাণের ভয় থাকলেও বেঁচে ফেরা যায়, কিন্তু ভালোবাসার মানুষটাকে নিজের অনুভূতি বলার পর বেঁচে ফেরা যায় না। সে হ্যাঁ বললে আনন্দে মরে যেতে হয়, না বললে দুঃখে মরে যেতে হয়। মৃত্যু নিশ্চিত এখানে। তার চেয়ে নিজের অনুভূতি নিজের মাঝে চেপে রেখে বেঁচে থাকাই শ্রেয় নয় কি? জবা ফিচেল হেসে বলল, আপনার যুক্তির কাছে হার না মেনে পারছি না। তবে কি জানেন, নিজের অনুভূতি ব্যক্ত করার পর
ভালোবাসার মানুষকে সম্পূর্ণ নিজের করে পাওয়ার পর যে খুশি পাওয়া যায়, সে খুশির অনুভূতি পৃথিবীর বাইরের কোনো অনুভূতি, স্বর্গীয় অনুভূতি। বিমর্ষ কণ্ঠে ফারিস বলল, সে অনুভূতি থেকে আমি সারা জীবনের মতো বঞ্চিত হয়েছি। আচ্ছা, এসব কথা বাদ দে। তোর জীবন কেমন চলছে? এই তো, স্বামী সন্তান সংসার নিয়ে বেশ চলে যাচ্ছে। ভালো, যা ঘুমা গিয়ে, রাত অনেক হয়েছে। জবা চলে গেল। ফারিস একাকী বারান্দায় দাঁড়িয়ে রইল। চোখের কোণের অশ্রু মুছে মুচকি হাসার চেষ্টা করলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, ও হাসতে পারে না। হাসতে ভুলে গেছে কবেই। জবাকে হারানো, নিজের মায়ের বেমানি, আবার সেই মায়ের মৃত্যু, সব মিলে ওর হাসি হারিয়ে গেছে। পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করছে। ফারিস কল রিসিভ করলো। অপর পাশ থেকে ওর পার্টনার হ্যারি ইংরেজিতে বলল, হেই ব্রো, কি খবর তোমার? ফারিসও ইংরেজিতে বলল, ভালো। নেক্সট মান্থ তুমি যে সাইবেরিয়ার চুকোটকা যেতে চেয়েছিলে, সেটার জন্য এজেন্ট তোমাকে না পেয়ে আমাকে কল করলো। তুমি যাবে? তারা সব কনফার্ম করতে চায়। অবশ্যই যাব। তোমার মা? রুড়ো কণ্ঠে ফারিস বলল, যে মারা গেছে তার জন্য জীবিত মানুষগুলো তো আর তাদের সব কাজ ছেড়ে দিবে না। আমি যাব, তুমি সব কনফার্ম করে দাও। ওকে। আচ্ছা, চুকোটকা থেকে আলাক্সা কাছে যাওয়া ট্রাই করব নাকি? শুনেছি ছোট বোটে যেতে 6 ঘন্টার মতো সময় লাগে। মাথা খারাপ তোমার? একটা রাশিয়া তো আরেকটা আমেরিকা, ভিসা প্রসেসিং এর ব্যাপার আছে। এসব বাদ, তুমি বোটে যেতে চাই। ওহে বন্ধু, প্রেমে ছ্যাঁকা খেয়েছো জানি, তা বলে মরার জন্য এমন ভয়ঙ্কর পথ খুঁজবে? মরার অনেক অপশন আছে পৃথিবীতে। শব্দ করে হাসার চেষ্টা করে ফারিস বলল, কেন? বোটে চুকোটকা থেকে আলাক্সা যাওয়া মানে মৃত্যুকে সাথে নিয়ে যাওয়া। মাথা থেকে পাগলামি ছাড়ো হে। ভুলে যাও না তোমার ছেলে আছে, আর তুমি শখ করে ঘোরাঘুরি আর ফটোগ্রাফি করো। তোমার প্রফেশন ব্যবসা, সো ব্যবসায়ের মতো ভাবো, লাভ ক্ষতি নিয়ে ভাবো, অন্তত নিজের ছেলের কথা ভাবো। আমার কিছু হয়ে গেল ফিরনাসের লাইফে কোনো কষ্ট করতে হবে না। আমি সে ব্যবস্থা আগেই করে রেখেছি। আই লাভ নেচার। আমি প্রকৃতির মাঝে মিশে যেতে চাই। ভালোবাসার মানুষের ভালোবাসা তো পেলাম না, কিন্তু প্রকৃতির অসীম ভালোবাসা পেয়েছি। তার মাঝে আর ফিরনাসের মাঝে ভালো থাকতে চাই। হ্যারি বলল, তুমি অনবদ্য বন্ধু আমার। আরো কিছু কথা বলে ওরা ফোন রাখলো। লন্ডনে ফারিস আর হ্যারি পার্টনারশিপে ব্যবসা করে। ব্যবসায় বেশ সফল ওরা। দুজনার দুই রকম শখ। হ্যারি নিজের অর্জিত টাকা দিয়ে গাড়ি কিনে, নতুন নতুন গাড়ি কেনা ওর প্যাশন। আর ফারিস বছরে 2বার বিভিন্ন দেশের দুর্গম সব স্থানে ভ্রমণ করে, ফটোগ্রাফি করে। সেসব ফটোগ্রাফি বিভিন্ন বড় বড় পত্রিকা স্থানে পায়। ফটোগ্রাফির জন্য কয়েকটা পুরস্কারও পেয়েছে ফারিস। ফিরনাস লন্ডনের বোর্ডিং স্কুলে থেকে পড়ালেখা করে। তাছাড়া যখন ফারিস থাকে না, তখন হ্যারি নিয়মিত ফিরনাসের খোঁজ খবর রাখে। সে কারণে ফিরনাসকে নিয়ে বেশি চিন্তা করতে হয় না ফারিসের। ফারিস চায় ফিরনাস স্বাধীনভাবে বেড়ে উঠুক, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুক, শূন্যলতার মতো কারো উপর নির্ভরশীল না হোক। তাছাড়া হ্যারি তো আছে, ও খুবই ভালো মানুষ। ফারিসের এই বন্ধুটিকে ফারিস চোখ বন্ধ করে ভরসা করতে পারে। জবা আজ এসেছে মন্ত্রী এহসান সাহেবের বাড়িতে। এসে প্রথমে তার স্ত্রী রত্নার সাথে কথা বলল। রত্না জবার চেয়ে বয়সে ছোট, বই বড় হবে না। মন্ত্রী সাহেব 50 বছর বয়সে খুঁজে খুঁজে কম বয়সী রত্ন ঘরে তুলেছেন। এই মেয়েটিকে জবা ভালো করে চেনে। মন্ত্রীর অগোচরে সে কি কি করে তাও খোঁজ নিয়েছে জবা। মন্ত্রীকে শায়েস্তা করতেই জবা তার সকল বিষয়ে পুঙ্খানুপুঙ্খ খবর জেনে এসেছে। আফসোস, জবা ঘরের চেয়ে পরের খবর বেশি রাখে। ভালোবাসা অন্ধ হয়ে স্বামীর বিষয়ে খোঁজ নেওয়াই বন্ধ করে দিয়েছে। তো যা বলছিলাম, জবা রত্নার দিকে তাকিয়ে কিঞ্চিত রহস্যময় হেসে বলল, কেমন আছো রত্না? একটা মহিলা মন্ত্রীর বউকে নাম ধরে সম্বোধন করছে। বিষয়টা রত্নার মোটেও ভালো লাগেনি। অহংকার দেখিয়ে রত্না বলল, আমি ভালো আছি, তবে কিছু মানুষকে তাদের অকাত বোঝাতে হবে। জবা হেসে বলল, অকাত মানে কি? সরি, আমি হিন্দি বুঝি না। অবস্থান, যে যে অবস্থানের তাকে সেটা দেখাতে হবে। জবা আবারও হেসে বলল, একদম ঠিক বলেছ, সেটা দেখাতে এলাম। তা তোমার বুড়ো স্বামীটি কোথায়?
সরি টু সে দ্যাট, বাট রোমান্স করার সময় তোমার অকওয়ার্ড লাগে না? আমার তো ভাবতেই গা গুলায়। রত্না বলল, আপনি লিমিট ক্রস করছেন। জবা হেসে বলল, শোনো মেয়ে, এখন আমি যা বলি তা শোনো। তোমার বইরা বর এখন আমাকে দেখলে ভয় সিটিয়ে যাবে। তুমি তাকে সামলাবে, বুড়োর যেন কোনো অ্যাটাক ফ্যাটাক না হয়। আর হ্যাঁ, আমি যাওয়ার পর বোঝাবে আমার সাথে যেন না লাগে। না হয় মিরাজের কথা আমি তোমার চিনি বাবা মানে বুড়ো স্বামীকে বলে দিব। বুঝেছো পিচ্চি মেয়ে? মিরাজের নাম শুনে রত্ন হতভম্বের সাথে সাথে বেশ ভয়ার্ত হয়ে পড়ল। ঢোক গিলে কিছু বলতে যাবে অমনি মন্ত্রী সাহেব আসলেন। জবাকে দেখেই এহসান সাহেব ঘেমে নিয়ে একাকার। জবা বেশ শান্ত ভঙ্গিতে তার সামনে বসলো। জবার পরনে মিষ্টি কালারের এক রঙের জর্জেট শাড়ি, পায়ে দামি হিল। জবা মন্ত্রী মহোদয় এহসান সাহেবের দিকে তাকিয়ে বলল, আমাকে চিনতে পেরেছেন মন্ত্রী সাহেব? কপালে জমা বিন্দু বিন্দু ঘাম মুছে এহসান সাহেব বলল, তোমাকে কিভাবে ভুলি মা। জবা পায়ের হিলটা খুলে ওর সামনে থাকা টি টেবিলে সজোরে আঘাত করলো। মুহূর্তে টেবিলটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। উপস্থিত যে কজন ছিল তারা স্তম্ভিত হয়ে গেল। রত্না তো রীতিমতো কাঁপতে লাগলো। জবা তবুও বেশ শান্ত ভঙ্গিতে বসে বলল, ইরফান চৌধুরী আমার স্বামী। তার কাছে ঘুষ চাইবার আগে আমার কথা মনে পড়েনি আপনার? আমি জানতাম না ইরফান চৌধুরী তোমার স্বামী। এখন জেনেছেন? হ্যাঁ, তাহলে সে অনুসারে কাজ করুন। ভুলে যাবেন না আমি জয়নুল আবেদিন চৌধুরীর একমাত্র কন্যা জবা চৌধুরী। আমার এক কথায় আপনাকে মন্ত্রিত্ব থেকে সরানো একটা ফোনের ব্যাপার জাস্ট। জবা যেমন শান্ত ভঙ্গিতে এসেছিল তেমন শান্ত ভঙ্গিতে চলে গেল। ইরফানের নগ্ন বুকের সাথে লেপ্টে আছে সিনথিয়া। ও নিজেও বস্ত্রহীন। ইরফান গভীর ঘুমে বিভোর। সিনথিয়া নিজের হাতের দামি ঘড়িটার দিকে তাকিয়ে মনে মনে বলল, ইরফান দেখছে আমার জন্য পাগল প্রায়। এই পাগলকে সামলানো এখন সহজ হয়ে যাবে। সিনথিয়া ইরফানের কপালে চুমু খেতে ইরফান ঘুমের ঘোরে বলল, জান প্লিজ ঘুমাও। সিনথিয়া ভাবল ইরফান ওকে জান রাখছে, অথচ ইরফান জবাকে কেবল জান রাখে। ইরফানের ফোন বাজলো। সিনথিয়া ফোনটা হাতে নিয়ে দেখলো জান নামে সেভ করা ফোন নাম্বার। সিনথিয়া বুঝতে পারল না কে, কিছুটা আন্দাজ করলো জবা হতে পারে। সিনথিয়ার মনে কুবুদ্ধি আসলো, ভাবলো কল রিসিভ করবে। কল রিসিভ করলেই জবা ইরফানকে সন্দেহ করবে। দ্রুত ওদের সম্পর্ক ভাঙবে। দ্রুত ইরফানকে বিয়ে করে রানীর মতো থাকতে পারবে। সিনথিয়া রিসিভ করতেই যাবে, অমনি ইরফান ছোঁ মেরে ফোন নিয়ে অন্য হাতে সিনথিয়ার মুখ চেপে ধরে ফোন রিসিভ করলো। বলল, হ্যাঁ জান বলো। জবা বলল, ঘুমাচ্ছিলে? হুম। তোমার বিজনেস ট্যুর কেমন গেল? বোরিং। এই কক্সবাজার সমুদ্রে তুমি আর যারা ছাড়া ভালো লাগে বলো? নেক্সট টাইম আমরা তিনজন একসাথে যাব। ওকে জান। যারা কোথায়? ঘুমাচ্ছে। তুমিও ঘুমাও, অনেক রাত হয়েছে জান। ওকে, গুড নাইট। গুড নাইট। কল কেটে ইরফান মুখ ছাড়তেই সিনথিয়া কাশতে লাগলো। ইরফান সেদিকে ভ্রুক্ষেপ না করে ধমকের সুরে বলল, আমার ফোনে হাত দেওয়ার সাহস হলো কি করে? তার উপর কল রিসিভ করতে যাচ্ছিলে? হোয়াই? সিনথিয়া কাশতে লাগলো খুব। কিছু বলতে পারল না। ইরফান তখনও ওর দিকে খেয়াল না করে বলল, টেল মি হোয়াই। কি করতে চাচ্ছিলে তুমি? সিনথিয়া কাশতে কাশতে বলল, ইউ আর এ হার্টলেস ডগ ইরফান। আমি এখানে মরে যাচ্ছি আর তুমি উত্তর চাইছো? ইরফান পানির গ্লাস সিনথিয়ার হাতে দিল। পানি খেয়ে খানিক ধাতস্থ হতেই সিনথিয়া বলল, কল রিসিভ করলে কি হতো? আজ না হয় কাল আমরা তো বিয়ে করবই। তখন জবা তো সব জানবেই। তাহলে আগে জানুক। আগে আমাদের জীবন থেকে বিদায় হোক কুত্তিটা। ইরফান ডান হাত দিয়ে সিনথিয়ার গাল অনেক জোরে চেপে ধরে বলল, খবরদার যদি জবাকে একটা বাজে কথা বলো। আর তোমাকে কে বলছে আমি তোমাকে বিয়ে করব? মানে? সিরিয়াসলি সিনথিয়া, তোমার ধারণা আমি তোমার মতো বাজারের মেয়েকে বিয়ে করব? ও কাম অন, আই লাভ জবা। তোমার সুন্দর শরীর ব্যতীত আমার আর কিছুতে আগ্রহ নেই। আমাদের সম্পর্ক গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। আমি তোমায় দামি উপহার দিই, বিনিময়ে তুমি আমাকে তোমার সুন্দর শরীরটা দাও। এটা জাস্ট একটা বিনিময় সম্পর্ক, নাথিং এলস সুইটহার্ট। প্রচন্ড অপমানিত হয়ে সিনথিয়া বলল, ইরফান তুমি আমায় অপমান করছো। ও কাম অন সুইটহার্ট, এত সিরিয়াস হওয়ার কিছু নেই।
জাস্ট চিল। এখন কাছে আসো, তোমাকে নিয়ে ঘুরতে যাব। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।